এই তো ওদের আসার সময় হলো। আমি সেই কখন থেকে বসে আছি। অনুষ্ঠানও শুরু হয়ে গেছে, আর একটু হলে মিস করতি সব। যার জন্য অনুষ্ঠান সে এসেছে? না, তবে কিছুক্ষণের মধ্যেই এসে যাবে। ও মা, সোনালিকা, তোকে আজ কি সুন্দর লাগছে শাড়িতে। এমনিতেই তুই সবার ক্রাশ, আজ তো তোকে দেখে সবাই ফিট মারবে। তো ফিট মারলেই কি, আমার মতো সুন্দরী চাঁদ শুধু একজনের জন্যই রোজ রাতে আলোক ছটা দেয়, যা এখনো দুনিয়ায় জন্মই নেয়নি। না, তোকে আজ প্রথম বাঙালি বাঙালি লাগছে। আজ প্রথম দেখলাম শাড়ি পরায়। প্রতিদিন তো শার্ট প্যান্ট পরে ইংরেজি যে আসিস। মাই লাইফ মাই চয়েস, মাই লাইফ মাই চয়েস। যাই হোক, আমার শাড়ির কুচিটা ঠিক করে দে, আমি এখন অডিটোরিয়ামে যাব। প্রিয়াঙ্কা সোনালিকার শাড়ির কুচি ঠিক করে দিয়ে ওরা তিনজন মিলে অডিটোরিয়ামের দিকে গেল। মূলত আজকে রাজশাহী ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারের নবীনবরণ প্লাস নতুন প্রফেসর জয়েন করছে, তাই এবারের নবীনবরণটা আর সব বছরের থেকে আলাদা হবে। চারদিকে আলোকসজ্জায় মুখরিত অডিটোরিয়ামে অনেক সুন্দর করে মঞ্চ সাজানো হয়েছে। এখন শুধু নতুন প্রফেসর আসার অপেক্ষায় আছে সবাই। নবীনবরণের অনুষ্ঠান শুরু হয়েছে আরও কিছুক্ষণ আগে। সোনালিকা এবার রাজশাহী ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে সপ্তম সেমিস্টারে আছে, আর কয়েক মাস পরেই ওদের বিদায়। সোনালিকার আজও মনে পড়ে প্রথম নবীনবরণ দিনের কথা। খুব এক্সাইটেড ছিল। দেখতে দেখতে 4 বছর পেরোতে চলল, ভাবতেই কেমন যেন লাগে। এনিওয়েজ, সোনালিকা জীবনে আজ প্রথমবার শাড়ি পরেছে। হালকা গোলাপি রঙের শাড়িতে তাকে বেশ মানিয়েছে। ঠোঁটে হালকা লিপস্টিক, ভারী মেকআপ, বেশ লাগছে তাকে। সবাই ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে, কিন্তু এতে সোনালিকার কোনো হেলদোল নেই। সোনালিকা দেখতে যতটা সুন্দর, তার ব্যবহার ততটাই খারাপ। বাবা এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, সবসময় গরম নিয়েই থাকে। ওকে কেউ কখনো কিছু বলতে পারে না, জানে বলার সাথে তাদের কাল্লা কাটা যাবে। পূর্বে এরকম বহু ইতিহাস আছে এর ব্যাপারে। আজ ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রীদের নিয়েই সবার এত শোরগোল, সবার হাতে একটা করে ফুলের স্টিক। মঞ্চে দাঁড়িয়ে সোনালিকাদের সিএসই ডিপার্টমেন্ট হেড অ্যানাউন্সমেন্ট করছে নতুন প্রফেসরের নাম। হঠাৎ করে চারদিকে লাইট অফ হয়ে মঞ্চের সিঁড়ির দিকে আলোক চক্র পড়েছে, আর সবার এতক্ষণের অপেক্ষার অবসান ঘটল। হ্যাঁ, নতুন প্রফেসরের আগমন হয়েছে, যার নাম রহমত আলী। রহমত মঞ্চে ওঠার সাথে সাথেই মঞ্চের সব লাইট অন হয়ে গেল, আর চারদিকে সবার করতালি। কিন্তু ইউনিভার্সিটির সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি, এত বছরের সব প্রফেসর তো ছিল বয়স্ক অথবা মধ্যবয়স্ক, কিন্তু এবারের প্রফেসর তো একদম অল্প বয়সের, ইয়াং। দেখে মনে হচ্ছে যে ভার্সিটির সব সিনিয়র প্রফেসরদের চেয়ে বর্তমান সদ্য পিএইচডি করে আসা প্রফেসরের বয়স কম। রহমত আলী দেখতে যেমন সুন্দর, অ্যাটিটিউডও সেই লেভেলের। সব সুন্দরী মেয়েরা এক দেখাতে যেন ক্রাশ খেয়ে গেল, আর এর মধ্যে বাদ পড়েনি সোনালিকাও। ওর এতদিনের রেকর্ড ভেঙে গেল। ও শুধু ভাবত, আমার দৃষ্টিতে পড়ার মতো কেউ হয়তো দুনিয়াতে জন্মায়নি। কিন্তু সে কি জানতো তার এই প্রতিভা আজ ভেঙে যাবে? জানতো না, জানলে হয়তো আরো আগেই খুঁজে বের করত। সোনালিকার এভাবে তাকিয়ে থাকতে দেখে পাশের থেকে সুমাইয়া হালকা ধাক্কা দিয়ে বলল, কে রে সোনালিকা, তোর চোখে পলক তো পড়ছে না নতুন ভিসিকে দেখে? চুপ থাক, এ আর কি? তোদের কি মনে হয় এই চুনোপুটিকে দেখে আমি ক্রাশ খেয়েছি? খাওয়ারই তো কথা। ইনফ্যাক্ট আমাদের সবার নজর কেড়েছে। এই সোনালিকা চৌধুরী যাকে তাকে দেখে ক্রাশ খায় না, বুঝলি? দেখেই তা বোঝা যাচ্ছে, যেমন হাঁ করে তাকিয়ে আছিস। সোনালিকা আর কিছু না বলে মুখ ভেঙিয়ে রহমতের দিকে তাকিয়ে আছে। এদিকে রহমত সবার সাথে কুশল বিনিময় করে মঞ্চে কিছু ভাষণ দিল। Assalamu alaikum. Attention please. From today I am new VC in our queue. Actually, এটাই আমার প্রফেশনাল ফার্স্ট প্লেস। আই হোপ সবার সাথে আমি মিলিয়ে কাজ করতে পারবো, যেহেতু এটা আমার ফার্স্ট প্রফেশন প্লেস। ভুল হলে অবশ্যই সবাই আমার ভুলগুলো সংশোধন করে দেবেন। আমি আমার যথেষ্ট পরিশ্রম দিয়ে ইউনিভার্সিটির সকল দায়িত্ব পালন করব। সবাই আমার সাথেই থাকবেন। আমার সিনিয়র স্যার, মানে আমার বয়সের সিনিয়র আর কি, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর করে আতিথেয়তা করার জন্য। আর কি বলতো, আমি প্রচুর নার্ভাস। আজকের মন্তব্য এখানে আপাতত শেষ করলাম। আল্লাহ হাফেজ। রহমত তার বক্তৃতা শেষ করে পাশে দাঁড়ালো। ও
অন্যান্য প্রফেসররা আরও অনেক বক্তৃতা দিচ্ছে। স্যার কি দারুণ দেখতে রে। যা বলেছিস, পুরো লেডি কিলার, তামিল হিরোকেও হার মানাবে। আমার ক্রাশ এতদিন কোথায় ছিল? অমনি তোর ক্রাশ হয়ে গেল? তো কি তোর ক্রাশ? শুধু শুধু আমার ক্রাশ কেন হতে যাবে? শুধু শুধু না বেবি, তুমি তো ফেসে গেছো। 1 সেকেন্ডের জন্য তোমার চোখের পলক পড়ছে না। বুঝি বুঝি, সবই বুঝি। সোনালিকার কিছু বলল না, কি বা বলবে, সবাই তো ঠিকই বলেছে। তাই এই মুহূর্তে কথা না বাড়ানোই ভালো। আস্তে আস্তে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছে। সবার এখন বিদায়ের পালা। নতুন অ্যাসোসিয়েট প্রফেসর মানে রহমতও এতক্ষণে নেমে গেছে মঞ্চ থেকে। সোনালিকা আর ওর বান্ধবীরা সবাই বাসায় চলে যাবে এখন। তখনই প্রিয়াঙ্কা বলে ওঠে, এই সুমু, চল না রহমত স্যারের সাথে একটু কথা বলে আসি, পরিচয় হই। কি বলিস? জীবনে কোনো স্যারের সাথে কথা বলিস নাই? হুর, সব স্যার আর রহমত স্যার এক হলো নাকি? এমনিতেই লেডি কিলার ভাই, তার উপর ভার্সিটির ভিসি। দেখতেও ভীষণ স্মার্ট আর লম্বাও অনেক। আর কি চাই বল? সোনালিকা শুধু মুখ ভেঙচি কাটল। প্রিয়াঙ্কা আর সুমাইয়া চলে গেল প্রফেসরের সাথে কথা বলতে। তাই অগত্যা সোনালিকারও যেতে হলো। আসলে ওরা 3 বান্ধবী ফার্স্ট সেমিস্টার থেকে একসাথে, তাই একজন যা করে বাকি দুজনও তাই করে। ওদের গ্যাংয়ে শুধু ওরা 3 জনই। ওরা ধরতে গেলে ভার্সিটির কিং, আর এদের হেড হলো সোনালিকা। তাদের উপর কেউ কোনো কথা বলতে পারে না, বিশেষ করে সোনালিকা। সোনালিকার আব্বু এমপি, এই জন্য ওর অনুসারে সবাই চলে। এমনকি প্রফেসররা ওকে দেখে ভয় পায়। সোনালিকা যেমন অ্যাটিটিউড দেখায়, তেমনি তার অহংকার। ও নিজের রূপেরও অহংকার করে প্রচুর। এদিকে সোনালিকারা যে দেখে রহমত স্যার তার সাথে যেন ফোনে কথা বলছে। সোনালিকা একটু দূরে দাঁড়িয়েছিল, আর প্রিয়াঙ্কা সুমাইয়া রহমতের পাশে ঘেঁষে দাঁড়িয়ে আছে। রহমতের পাশে যে দাঁড়িয়ে আছে। প্রিয়াঙ্কা আর চোখের রহমতকে পর্যবেক্ষণ করতে লাগলো। ফর্মাল গেট আপের রহমত নামের এই যুবকটিকে বেশ দেখাচ্ছে। পরনে সাদা শার্টের উপর নেভি ব্লু কালারের কোট, ফুল হাতে ব্ল্যাক কালারের ওয়াচ, চোখে সানগ্লাস, ওর ফর্সা কপালে চুলগুলো ভীষণ এলোমেলো। রহমতের ওষ্ঠজোড়া কেঁপে কেঁপে এক একটা বাক্য ধ্বনিত হচ্ছে, কিন্তু সে কি বলছে সোনালিকা তো দূরের থেকে বুঝতে পারছে না। তার ঠোঁটের সাথে সাথে আঁখি পল্লব হয়তো নড়ছে, কিন্তু কাচের আবৃত সানগ্লাসে তা বদ্ধ হয়ে আছে, যা সোনালিকা দেখতে পাচ্ছে না। হঠাৎ করে রহমত এদিকে ফিরতেই সোনালিকার চোখে চোখ পড়ল। সাথে সাথে রহমত চোখ অন্যদিকে ঘোরায়, যা দেখে সোনালিকা কিছুটা রেগে গেল। নিজেকে ছোট মনে হচ্ছে, কারণ এখন পর্যন্ত এমন কারোর জন্মই হয়নি যে সোনালিকার দিক থেকে চোখ সরিয়ে নেয়। রহমত এক পর্যায়ে কথা শেষ করে ফোনের দিকে তাকিয়ে চলে যেতে নেয়। স্যার স্যার প্লিজ 1 মিনিট। রহমত এবার সুমাইয়ার দিকে তাকিয়ে, ইয়েস, সে সামথিং। না স্যার, তেমন কিছু না, এমনি পরিচয় হব। মানে তোমরা কোন ডিপার্টমেন্টে? CSI 7 সেমিস্টার। ও, if you have something to say, otherwise I have to go work. স্যার, আপনি হয়তো আমাদের গ্যাংটাকে চেনেন না, আপনি নতুন তো তাই। আমরা CSE এর ইনফ্যাক্ট এই ভার্সিটির মধ্যে ফেমাস। তো না কিছুই না, তাই বললাম। আমি প্রিয়াঙ্কা, আর ও সুমাইয়া, আর ওই যে দাঁড়িয়ে আছে ও হলো সোনালিকা। এগুলো আমাকে কেন বলছো? আমি তোমাদের ভিসি, সো লিমিটের মধ্যে থাকো। কোনো ফালতু কথা আমি পছন্দ করি না। নেক্সট টাইম কোনো প্রয়োজন ছাড়া অযথা এসব বলতে আসবে না। রহমত বলে ওদের পাত্তা না দিয়ে চলে গেল। দেখলি ব্যাটার কি জেদ? তাই তো আমি কথাও বলতে আসিনি। আমাদের পাত্তাই দিল না, দেখলি? এমন মানুষ দুনিয়ায় খুব কম। উনি তো একজন ভিসি, তাই ভেবেছে সবার মাথা কিনে নিয়েছে। আজ প্রচুর ক্লান্ত, চল বাড়ি যাই, অন্যদিন বোঝাবো একে। সোনালিকা গিয়ে গাড়িতে বসে এসি অন করলো। এমনিতে আজকে গরম, তার উপর পড়েছে শাড়ি, প্রচুর অস্বস্তি হচ্ছে তার। ওর পিছে পিছে সুমাইয়া আর প্রিয়াঙ্কাও এসে বসলো গাড়িতে। ওদের নামিয়ে দিয়ে সোনালিকা বাড়ি ফিরবে। সোনালিকা গাড়ি চালাতে পারলেও সবসময় ড্রাইভার দিয়ে বের হয়, আজও তার ব্যতিক্রম নয়। সোনালিকা বাড়ি ফিরেই দেখে তার বোন সাদিয়া বসে আছে হল রুমে। সালমান চৌধুরীর 2 মেয়ে, বড় মেয়ে সোনালিকা চৌধুরী আর ছোট মেয়ে সাদিয়া চৌধুরী। তার 2 মেয়ে যেমন রূপবতী তেমনি পড়ালেখায়ও ভালো, তবে সাদিয়ার চেয়ে সোনালিকা একটু বেশিই ভালো, তাই তো সে পাবলিকে পড়ছে। আর সাদিয়া এবার ঢাকায় কোনো এক বেসরকারি মেডিকেলে ভর্তি হয়েছে।
সে এখন ঢাকাতেই থাকে, তবে আজ হয়তো ছুটিতে এসেছে। সাদিয়া সোনালিকাকে দেখেই বিশ্বজয়ের হাসি দেয়। আপু এসেছিস? হোস্টেল হোস্টেল ছুটি? না, তবে আমি ছুটি নিয়ে এসেছি 2 দিনের জন্য। বাড়ির জন্য মন কেমন করছিল। ও, আম্মু কোথায়? আম্মু তো আমার প্রিয় খাবারগুলো আজকে রান্না করছে। আচ্ছা থাক, আমি ওপর থেকে ফ্রেশ হয়ে আসি। সোনালিকা বলে উপরে ওর রুমে চলে গেল। আজ যেন তার কিছুতেই ভালো লাগছে না নতুন প্রফেসরকে দেখার পর থেকে। সোনালিকার তো আগে কখনো এমন হয়নি কাউকে দেখে। আগেও দেখেছে সে, ইভেন সোনালিকা অনেক সুন্দর সুন্দর ছেলেদের প্রপোজালও পেয়েছে, কিন্তু আজ কেমন যেন অদ্ভুত ফিলিংস হচ্ছে। কিছুতেই সে তার মনকে স্থির করতে পারছে না। সে বেশ কিছুক্ষণ ভরা শাওয়ার নিল, তারপর কভার থেকে টি শার্ট আর প্লাজো বের করে পরে নিল, যা তার নিত্যদিনের ড্রেস আপ। প্রথমবার সে মায়ের কাছে শাড়ি পরেছিল, সবাই শাড়ি পরবে বলে, কিন্তু পরার পর তা বুঝেছে কতখানি অস্বস্তি হচ্ছিল। তবে এতে আজকে অনেকের নজর কেড়েছে সোনালিকা শুধু একজন ছাড়া, আর সেই একজনটা হচ্ছে ওদের ইউনিভার্সিটির সদ্য জয়েন করা প্রফেসর রহমত আলী। এত বড় সাহস আমার থেকে চোখ ঘুরিয়ে নেয়! বেটা চাকরি রাখবো না আমি, আব্বুকে দিয়ে ওকে সরাবো রাজশাহী থেকে। না, আব্বুকে কিছু বলা যাবে না, যা করার আমাকেই করতে হবে। আপাতত এখন এসব বাদ, পরে এর ব্যবস্থা করতে হবে। সোনালিকা উঠে নীলে চলে গেল। আজ অনেকদিন পর বোন এসেছে, কিন্তু নিচে গিয়ে দেখে হল রুমে ভর্তি লোকজন এসেছে। সাদিয়া এখানে কোথাও নেই, ওর আব্বুর সাথে মিটিং করতে সবাই এসেছে। এসব দেখে সে অভ্যস্ত, তাই সোনালিকা আর নিচে না যেয়ে সাদিয়ার রুমে চলে গেল। বোন আসবো? হ্যাঁ আপু, আয়। আব্বু কখন আসলো? তুইও গেলি? আব্বু সবাইকে নিয়ে হাজির। ভালো লাগে না। আর আব্বুকে বলি তুমি মিটিং করার জন্য আলাদা জায়গা বানিয়ে নেবে, বাসায় কোনো লোকজন নিয়ে আনবে না। কে শুনে কার কথা? এই জন্যই আমি দূরে চলে গেছি, রাজশাহী ভর্তি হইনি জানিস। থাক, রাগ করিস না। পড়ালেখা কেমন চলছে? ভালোই। আপু জানিস, আমি নাইমের সাথে ব্রেকআপ করে ফেলেছি। কেন? কেন আবার? পড়ালেখা করে না, 420-র মতো ঘুরে বেড়ায়, কোথাও চান্সও পায়নি। যে ভর্তি হয়েছে ন্যাশনালে, তাই। ও, এসব বাদ দে, এখন পড় ভালো করে, সামনে অনেক টাইম পাবি। মন দিয়ে 4 বছর পড়ালেখা কর, আব্বু আম্মুর ইচ্ছেটা সফল কর। আমাদের ইচ্ছা এমনিতেই পূরণ হয়েছে। এক মেয়ে ইঞ্জিনিয়ার আর এক মেয়ে ডাক্তার, ভাবতেই বুক গর্বে ভরে যায়। সোনালিকার তাও শেষের দিকে, এখন সাদিয়ার হলেই হলো। পুতুল বেগম মেয়েদের মাথায় চুমু এঁকে দিল। নিজেকে খুব ভাগ্যবতী লাগে, কপাল করে 2 মেয়ের জন্ম দিয়েছিলাম। তোদের আব্বু তো সারা জীবন আমার দুঃখ কষ্ট বুঝলই না, টাকার পেছনেই ছুটে গেল। পুতুল বেগমের 2 মেয়ে যে মাকে জড়িয়ে ধরল। তোমায় ভালোবাসি আম্মু। আমিও। আব্বু তোমার কষ্ট বোঝে, কিন্তু কি করবে বলো?
নতুন প্রফেসর মানে রহমত আলী গাড়ি নিয়ে আসছিল সোনালিকাদের ক্যাম্পাসে। গ্যাঞ্জাম দেখে এখানে নেমে যায়। গাড়ি থেকে নেমে সোনালিকার সামনে যেয়ে, কি ব্যাপার, তোমরা এখানে এত লোক কেন? সামথিং ইজ রং? অ্যাকচুয়ালি স্যার, আমার এক ফ্রেন্ডের সাথে এই আপুটার ধাক্কা লেগে যায়। আমার ফ্রেন্ড সরি বলাতেই শেষে তাপ্পর দেয়। এখানে জাস্ট এই আপুটাকে বলেছিলাম নিজের দোষ অন্যের কাছে চাপাতে আপনাদের মতো বড়লোকি মেয়েরা ভালোই জানে এখানে ভুলটা ওর না। আপনি ধাক্কা দিয়েছিলেন আর সে নিজে থেকে সরি বললো, এভাবে মারলেন। আপু বিহেভটা ভালো করেন। আপনাদের মতো গুন্ডি মেয়েরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পায় কীভাবে বুঝি না। এটা বলে সে আমাকে শাসায়, তার গ্যাং নিয়ে আসবে, আরও অনেক কিছু বলে, আমাকে অপমান করে চলে যায়। আর এখন এই যে ওদের লিডার এই আপুটাকে নিয়ে আসছে। স্যার আপনি বলুন, এখানে কি আমাদের দোষ আছে? রহমত সবকিছু এতক্ষণ মন দিয়ে শুনল। সে এমনিতেই ধীর স্থির ছেলে, তাই চিল্লাপাল্লা তার কখনোই পছন্দ না। নাম কি তোমার? মুজাহিদ। মুজাহিদ, এটা কারোর একার পড়ালেখার স্থান না। এখানে যে কেউ পড়তে পারে, সে গুন্ডি হোক বা এনিথিং, সেটা তোমার বলা ঠিক হয়নি। আর এই যে তোমরা, এটা কি তোমাদের বাপের জায়গা? হ্যাঁ, যখন তখন হাত চালাও, নিজেদের কি মনে করো? এটা কি পড়ালেখা জায়গা না? এই প্রথম সোনালিকা রহমত স্যারের সাথে কথা বলল। নিজেদের তো এখানকার কিং ভাবে, আজ প্রথম কেউ এভাবে বলল। সকালে পুচকি ফার্স্ট ইয়ারের ছেলে আর এখন নতুন প্রফেসর। সোনালিকা যেন এটা কোনো মতেই মেনে নিতে পারছে না, তাই অগত্যা রহমতের উত্তরে জবাব দিতে বাধ্য হচ্ছে। স্যার, আজ পর্যন্ত ইউনিভার্সিটির কেউ আমার দিকে চোখ তুলে তাকাতে পারেনি, আর এই ছেলে আমাদের অপমান করে সেটা কিভাবে মেনে নিব? হ্যাঁ, আপনি কি মেনে নিতেন? বলেন বলেন। রহমতের এবার মেজাজ তীক্ষ্ণ হলো। ও যে এখানকার প্রফেসর, মেয়েটা পাত্তাই দিল না, কেমন চিল্লিয়ে কথা বলছে। এই মেয়ে, তোমার সাহস তো কম না? তুমি আমাকে চেনো না? সবার সাথে বাজে বিহেভ করার অভ্যাস হয়ে গেছে। আমি যে তোমাদের ভিসি, আমাদের মতো আচার্যদের যে রেসপেক্ট করতে হবে সেটা জানো না? তাছাড়া দুনিয়ার সব জ্ঞান আছে, পড়ালেখার নাম করে এখানে আসো মাস্তানি দেখাতে? বাবা মা কি ন্যূনতম শিক্ষা দিয়ে পাঠায়নি? স্যার, আপনি বোধহয় আমার আব্বুকে চেনেন না, তাই এত বড় বড় লেকচার দিচ্ছেন। ঠিক আছে, আমি পরিচয় দিচ্ছি। আমার আব্বু সলমান চৌধুরী, একজন এমপি। ওকে, তাকে দেখে পুরো রাজশাহী শহর কেঁপে ওঠে। আপনি যদি রাজশাহীর হয়ে থাকেন, অবশ্যই তাকে চিনবেন, আর বাহিরের হলে তার সম্পর্কে জেনে নিয়ে তার মেয়েকে কথা শোনাতে আসবেন। হ্যাঁ, এমপি তো কি হয়েছে? তোমার আব্বুকে আবার চেনাতে হবে না। আমি ওনার মতো দুর্নীতিবাজ এমপিকে কোনো কেয়ার করি না। তোমার আব্বুকে আমার সাথে দেখা করতে বলিও, আমিও ওনাকে বোঝাবো আমি কে। মাইন্ডেড। রহমত কথাটা বলেই ভেতরে চলে গেল, আর সোনালিকা ব্যাককেলের মতো সেম জায়গায় দাঁড়িয়ে আছে। অবশ্য আজকে অনেকেই খুশি হয়েছে। এতদিন এই মেয়েগুলো সবাইকে জ্বালিয়ে মেরেছে, কোনো প্রফেসররাও ওদের সাথে কথা বলতে দুবার ভেবে বলতো, আর সেই সোনালিকা কিনা আজ জব্দ হয়েছে। সবাই যাওয়ায় সবার বলে যাচ্ছিল, অবশেষে নীতিবান কাউকে পেলাম, এবার হয়তো শাস্তি পাবে। সোনালিকা তো রাগে নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে, কিন্তু সে এসব তার আব্বুকে জানাবে না। আগে নিজেই কেস হ্যান্ডেল করবে, তারপর ওর আব্বুকে দিয়ে এই নতুন প্রফেসরের ব্যবস্থা করবে। যদি আপনি আপনার ক্রোধের গভীরতায় থাকেন এবং শীঘ্রই বিস্ফোরণ ঘটে, তবে আপনি অপরিবর্তনীয় এমন কিছু করার আগে প্রথমে চিন্তা করুন যা পরে আপনাকে অনুশোচনা করবে। সোনালিকারও তাই, সে রাগের বশে আগেই তার আব্বুকে জানাবে না, ধীরে ধীরে নিজের কাজ হাসিল করবে। প্রতিশোধ কেবলমাত্র জীবনকে আরো দুর্বিষহ করে তুলবে। প্রলয় নাচন নাচলো বাঁধন হারা, উল্কাপাতে ঝরলো পড়ে তারা। ইচ্ছেগুলো নতুন করে চাই, আকাশ পানে তাকিয়ে থাকি তাই। জাহ্নবী তার তন্দ্রা হারালো, রবির আলো গগন ভরালো। আপন স্রোতে আপনি নাচে নদী, সাগর পানে যাই যে নিরবধি। কিসের আশায় যাই যে গেয়ে গান, ভোরের আলোয় উঠল চেকে প্রাণ। ভোর বলতে বোঝায় দিনের একটি অংশ বিশেষ, যখন সূর্য উঠতে শুরু করে। ভোরবেলায় সূর্যের উদয়ের সময়ে পরিবেশে মৃদু সূর্যালোক ছড়িয়ে পড়ে, তবে এ সময় সূর্য দিগন্তের নিচে অবস্থান করে। সূর্যোদয় হলো যখন সূর্যের একাংশ দিগন্তের উপরে চলে আসে এবং তা ধীরে ধীরে পরিষ্কার হতে থাকে। ভোরবেলা সূর্য দেখা না গেলেও সূর্যের অবস্থান কোন দিকে তা ঠিকই বোঝা যায়। আচ্ছা, কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন সূর্য আসলে কোন রঙের? লাল, হলুদ নাকি কমলা, নাকি অন্য কোনো রঙের? সূর্য একটা নক্ষত্র, আর সব নক্ষত্রেরই কোনো না কোনো রং রয়েছে। রঙগুলো হলো রেড জায়ান্ট, রেড ডোয়ার্ফ, ব্লু জায়ান্ট অথবা সুপার জায়ান্টও হতে পারে। রহমত এসব ভাবতে ভাবতে এমন সময় এই রমণীর আগমন ঘটল।
রহমত পেছনে তাকিয়ে মুচকি হাসি দিল। মেয়েটি রুনু ঝুনু শব্দ তুলে এক পা করে রহমতের কাছে এগিয়ে আসতে লাগলো। মেয়েটি শ্যামলা বর্ণের হলেও দেখতে ভীষণ মায়াবতী। তার টানা টানা চোখ আর টিকালো নাক যেন তার চেহারার মায়া ছড়িয়ে দেয়। এসেছো? তোমার জন্য কড়া লিকারের কফি বানিয়ে এনেছি। তুমি তো আজকাল মিল্ক কফি খাওয়া ছেড়েই দিয়েছো। তবে বেশ, তোমার এই অভ্যাসটা আমার খুব পছন্দ হয়েছে। আর তুমি? আমারটাও এনেছি, সবাইকে ব্রেকফাস্ট দিয়ে তবেই এসেছি তোমার কাছে। বসে আড্ডা দেওয়া যাবে আর চা পান করা যাবে। তুমি কি খাচ্ছ? আজও কি মিল্ক টি খাচ্ছ? না, আমি তো বরাবরই চা খেতে পছন্দ করি, কিন্তু তুমি বলায় এখন গ্রিন টি খাই। তবে বিষয়টা খারাপ না, ভালোই। হুম, নতুন ভার্সিটি কেমন যাচ্ছে? ভালো। দেখো আবার কেউ যেন প্রেমে পড়ে না যায়। রহমতের পার্সোনালিটি এত উইক না যে কেউ এতে রাজত্ব করতে পারবে। তবে কি আমাকে সারা জীবন বুড়ি হয়েই কাটিয়ে দিতে হবে? তাও না, আগে বড় ভাইয়ের বিয়েটা হোক, তারপর তোমারটা ভাববো। আব্বু কি তোমাকে ফোন দিয়েছিল? হ্যাঁ, তোমাকে ফোন দিতে বলেছে। কি যেন কাজ আছে নাকি? হ্যাঁ, আমি যাবো ঢাকায়। আমি ব্যস্ততার জন্য আব্বুকে কল করতে পারছি না। তোমার সাথে দেখা হলে বলে দিও, আর আমি সময় পেলে নিজেকে কল করে দেব। ঠিক আছে। আর তুমি কিন্তু আজকে ব্রেকফাস্ট করে বের হবে। কতদিন করে যাওনি, আম্মু অনেক রাগ করেছিল। হুম, আমি ফ্রেশ হয়ে নিচে আসছি, তুমি গিয়ে আম্মুকে হেল্প করো আর এটা নিয়ে যাও। আমি তাহলে যাই এইবার। কি আপনারা কি ভেবেছেন নাইমা দ্বিতীয় নায়িকা? এটা হচ্ছে রহমতের একমাত্র ছোট বোন, যা ওদের দুই ভাইয়ের প্রাণ। খুব ভালোবাসে দুই ভাই একমাত্র বোনকে। রহমতের বাড়ি রাজশাহী, এখানে ওরা স্থানীয়। তবে ওরা যৌথ পরিবার হলেও এক একজন এক এক জায়গায় থাকে, মানে বিচ্ছিন্নভাবে আছে সবাই। যেমন রহমত, ওর মা আফরিন বেগম, দাদি, বোন নাইমা, ছোট চাচু বাইজিদ, এদের নিয়ে রাজশাহী থাকে। আর ওদের বাবা আলেক সাহেব থাকে বান্দরবান, সে পেশে একজন বিজেপি। আর ওর বড় ভাই আব্দুল্লাহ চাকরির সূত্রে ঢাকায় ওদের চাচুর বাড়িতে থাকে। যদিও বড় চাচু মারা গেছেন, সেখানে বড় মা বৃষ্টি বেগম, চাচুর মেয়ে লামিয়া সুলতানা আর তার হাজবেন্ড থাকে। রহমতের পুরো পরিবার আগে একসাথে রাজশাহী থাকতো, কিন্তু কোনো একদম হাওয়া এসে ওদের পরিবার তছনছ করে দেয়। কথায় আছে না, সবার কপালে সুখ সয় না। ওদের ক্ষেত্রেও তাই প্রযোজ্য হয়েছে। আজকে রহমত ইউনিভার্সিটি আসেনি, হয়তো অন্য কোনো হলে গিয়েছে। তাদের কাজই তো সব ঘুরে দেখা। সোনালিকা আজকে ভেবেছিল বেশ বড় সড়ো শাস্তি দিবে এই রহমতকে। নিজের এমন অপমান কে এবার সহ্য করবে? কিন্তু সোনালিকার পোড়া কপাল, আজকে রহমত আসেনি। কেন যে আজ আসলো না? সোনালিকা অনেক রেগেছিল আজকের উপর। সোনালিকারা ভার্সিটির পেছনের দিকটায় বসে সিগারেট টানছিল, আর সাথে প্রিয়াঙ্কাও। ওদের ক্লাস এখনো শুরু হয়নি, তাই সবাই রিল্যাক্সে এখানে বসে আছে। এই লোক আজকে আসলো না কেন? কে? কে আবার? তোমার প্রাণের স্যার রহমত। হয়তো কোনো কাজে গিয়েছে বা অন্য হলে। দোস্ত প্লিজ, তোরা এবার এটা ফেল। সিগারেটের গন্ধ আমার আগে থেকেই পছন্দ না। একটা টান দে, দেখ মজা পাবি, মনের সব দুঃখ ভুলে যাবি। আমার কোনো মনের কষ্ট নেই, সর। তা কেন থাকলো রে খুকি? তোমার তো ওই রহমত স্যারকে পছন্দ, তাই না? অপমান তো তোমার গায়ে লাগে না। দোস্ত ছাড়, আমি ব্যথা পাচ্ছি। সোনালিকা সিগারেট ফেলে দিয়ে সুমিয়ার গাল ছেড়ে মুখে একটা সেন্টার ফ্রুট দিয়ে চাবাতে চাবাতে ক্লাসরুমে চলে গেল। আর তার পিছে পিছে ওরা সুমাইয়ার প্রিয়াঙ্কাও গেল। কিন্তু সোনালিকার আজ ক্লাসে কোনো মন নেই। সে ভাবতে থাকে কিভাবে রহমতকে সায়স্তা করবে। এই ছেলের তো ভার্সিটি থেকে তাড়াতেই হবে যে করেই হোক, কিন্তু সে ব্যবস্থা সোনালিকা নিজে করবে। ফার্স্ট ক্লাস শেষ হতেই সোনালিকা বাড়ি চলে যেতে লাগলো। কোথায় যাচ্ছিস? ভালো লাগছে না, বাড়ি যাব। তোরা ক্লাস করলে কর। তুই না করলে আমরা কবে করেছি? আমরাও তাহলে বাড়ি যাব। আচ্ছা, আজকে একটু ঘুরতে গেলে কেমন হয়? খারাপ না। কোথায় যাবি? চল একটা জায়গায়। সোনালিকারা একটা লেকের পাড়ে এসে বসলো অনেকদিন পর। আজকাল আর এদিকে আসাই হয় না খুব একটা, তাই ওরা তিনজন চলে এলো মন ফ্রেশ করতে।
ভালো লাগছে রে এতদিন পর এসে। এই চল আজকে ফুচকা খাবো। কে রে সোনালিকা, তোর এখানেও এসে ভালো লাগছে না? চুপ করে বসে আছিস কেন? না কিছু না। সোনালিকা হঠাৎ করে রহমতকে দেখতে পেল। সে কিছু ক্লায়েন্টের সাথে বসে কথা বলছে। সোনালিকা তাকিয়ে আছে। রহমতের চোখও এদিক পড়ল সোনালিকার দিকে। রহমত ভ্রু কুচকে তাকিয়ে আবার সবার সাথে মিটিং করতে লাগলো। এই দেখেছিস শয়তানটা এখানেও হাজির। কোন শয়তান? আমাদের নিউ ভিসি। রহমত স্যার? ওই যে শয়তানটাকে আজকে শাহিস্তা করব। হাইপার হইস না, হিতে বিপরীত হবে। আমাদের ঠান্ডা মাথায় সবটা প্ল্যান করতে হবে। রহমতের ক্লায়েন্টরা এখন চলে গেছে। সে একা বসে ফোন টিপছিল। সোনালিকা রহমতের দিকে এগিয়ে সামনের চেয়ারে টেনে বসলো। হ্যালো স্যার, চিনতে পেরেছেন? তোমাদের মতো বেহায়া মেয়েকে কে চিনবে না? তোমরা এখানে কেন? স্যার আপনি কেন এখানে? এটা কি আপনার ভার্সিটি? শাট আপ বেহাত্তক মেয়ে। তোমরা এখানে কেন? ক্লাস বাদ দিয়ে? কয়টা বাজে? হ্যাঁ, দুপুর 3টে। এখন তো তোমাদের ক্লাস। এখানে কেন এসেছো? স্যার আপনি কিন্তু এবার আপনার লিমিট ক্রস করছেন। আমরা বেয়াদব? আমরা বেহায়া? তার থেকেও খারাপ কিছু। রাবিশ। দোস্ত দেখেছিস আমাকে কিভাবে শাসিয়ে দিল? ওর একদিন কি আমার একদিন। কি করবি এখন? আগে বাসায় গিয়ে ঠান্ডা মাথায় প্ল্যান করব কি করা যায় তারপর। এখন আর এখানে থাকতে চাচ্ছি না, বাসায় চল। আমাদের অনেক সময় মন খারাপ থাকে, তখন আমরা চাই সেই মন খারাপের অনুভূতিটি আমাদের অন্য কারোর সাথে শেয়ার করতে, যাতে করে আমাদের মন হালকা হয় আর একটু খুশি হতে পারে। সোনালিকাও তাই করে যাচ্ছে, কিন্তু ও তো চাপা স্বভাবের মেয়ে। খুব প্রয়োজন ছাড়া কাউকে তেমন কষ্টগুলো বলে না, এমনকি নিজের আপনজনদেরকেও না। ঘড়ির কাঁটাতে তখন রাত 11:30 ছুঁই ছুঁই। সোনালিকা ওর রুম অন্ধকার করে ফ্লোরের মাঝখানে রকিং চেয়ারে বসে দোল খাচ্ছিল আর রহমতের অপমান করার কথাগুলো ভাবছিল। আজ তার ভীষণ মন খারাপ। জীবনে কখনো কারো কাছে এমন অপমানিত হয়নি, তবে এখন হচ্ছে। সোনালিকা যেন এগুলো মেনে নিতে পারছে না। এমন সময় ওর রুমের লাইট জ্বলে উঠল। সোনালিকা চমকে পেছনে ঘুরতেই দেখে ওর বাবা এসেছে। রে মা, এখনো ঘুমাসনি? না আব্বু, এক্ষুনি ঘুম আসছিল না, ভেতরে এসো। কেন, কি হয়েছে? কেউ কিছু বলেছে? না আব্বু কিছু না। তুমি মাত্র বাড়ি ফিরলে? হ্যাঁ, রুমে যেতে দেখলাম তো রুমের দরজা খোলা, তাই দেখলাম তুই ঘুমিয়েছিস নাকি। ও আজ আমি তোকে ঘুম পাড়িয়ে দিব। ছোটবেলায় কত দিতাম তোদের দুই বোনকে রূপকথার গল্প শুনিয়ে, আজও তাই করব। যা মা, সাদিয়াকে ডেকে নিয়ে আয়। যাচ্ছি। সোনালিকা সাদিয়ার রুমের দরজায় নক করলো। বোন? তারা আপু আসছে। সাদিয়া উঠে গিয়ে দরজা খুলে দিল। ঘুমিয়েছিলি নাকি? না আপু, প্রিপারেশন নিচ্ছিলাম। তুই কিছু বলবি? আব্বু আজকে ছোটবেলার মতো করে দুজনকে একসাথে ঘুম পাড়াবে আর রূপকথার গল্প শোনাবে। সত্যি? তবে আর বলছি কি, আমার রুমে আয়। যা, আমি এক্ষুনি আসছি। সোনালিকা চলে গেল আর কিছুক্ষণ পর সাদিয়াও সোনালিকার রুমে চলে গেল। দুই বোন আব্বুর দুই পায়ে শুয়ে পড়লো ছোটবেলার মতো করে, আর তাদের বাবা দুই মেয়ের মাথায় হাত রাখলো। আপু আজকে কোনো রূপকথার গল্প শুনতে চাই না, আমার আর আম্মুর বিয়ের গল্প শোনাও। আমরা কেন কখনো নানু বাড়ি যাই না? সবাই তো যায়, আমাদের কেন যেতে দাও না? আর আম্মুও কখনো যায় না। বুঝ হবার পর থেকে 2-1 বার শুধু মামা আর নানুপি কে এখানে আসতে দেখেছি, আর কাউকেই চিনি না। সালমা চৌধুরী মেয়ের এমন কথায় কিছুটা ভরকে গেল। আব্বু আমিও শুনতে চাই, আম্মুর ভয় বলতে পারি না। আম্মু তো বলতেই দেয় না তোমাকে। আজ আম্মু নেই, এখন বলো। আমি তো তোদের আম্মুকে জোর করে বিয়ে করেছিলাম। মানে পুরোটা বলো। সালমা চৌধুরী মেয়েদের এমন আবদারে একটা জোরে শ্বাস ছেড়ে বলতে লাগলো। তোদের নানু বাড়ি সম্ভবত ছিল চট্টগ্রামের ওইদিকে, কিন্তু তোর নানু মানে আমার শ্বশুর মশাই চাকরি করতো রাজশাহীতে। সেই সূত্রানুসারে তোর আম্মু এখানেই থাকতো, মানে পুতুলদের ফ্যামিলির সবাই। তো হঠাৎ একদিন তোদের আম্মু আমার নজরে পড়ে গেল। কি যে সুন্দর ছিল তোদের আম্মু তখন। আমার তখন থেকেই পুতুলকে পছন্দ হয়। অনেকবার বলতে গিয়েছি, কিন্তু সে আমায় রিজেক্ট করে দেয়। কারণ তোদের আম্মু তখন আমাকে খুব ভয় পেত। কারণ কি ছিল জানিস? আমি তখন রাজনীতি করতাম, সেই হিসেবে আমাকে সবাই চিনতো, জানতো। আমার কিছুটা ব্যাড রিপোর্টও ছিল, শুধু রাজনীতি নিয়েই, আর কিছু না। এই কারণে পুতুল সবসময় আমাকে দেখে 10 হাত দূরে দূরে থাকতো। তাকে অনেকবার বুঝিয়েছি, অনেকভাবে প্রেম নিবেদন করেছি, সে আমাকে প্রত্যাখ্যান করে দেয়। তাই তোদের দাদু বাড়ি থেকে ওদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাই। আমরা তখন সেখানকার জমিদার ছিলাম, চৌধুরী বাড়ি নাম করা ছিল। তাও তোদের নানা আর আমার শালা মানে তোদের মামা না করে দেয়।
আমাদের মতো একজন ক্রিমিনালের হাতে মেয়ে তুলে দিবে না। আমারও হয়ে যায় রাগ। আমি যে হুমকি দিয়ে আসি ওদের বাড়িতে, বিয়ে না দিলে তুলে নিয়ে আসবো, সেদিন রাতেই ওরা পালিয়ে যায়। পরের দিন সকালে এটা শুনে আমার তো হয়ে গেল মেজাজ খারাপ। যে কোনো মূল্যে হোক পুতুলকে আমার চাই। সারা রাজশাহী তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও নেই। রাজশাহীর বাইরে কিছু ক্ষমতাবানদের দিয়ে খুঁজতে লাগলাম, না কোথাও খুঁজে পেলাম না। শেষে ঢাকায় কিছু মস্তানের হাতে টাকা ধরিয়ে দিলাম, এই মেয়েকে খুঁজে বের করে ঠিকানা দিতে হবে। তার ঠিক 2 দিন পরে পুতুলকে ঢাকা থেকে পাই ওর ফুপুর বাসায়। ওই দিনই গেলাম ঢাকায়, যে উঠায় নিয়ে এসে আমার এক আত্মীয়ের বাড়িতে বিয়ে করি। তারপর সেদিনই বিকালের ট্রেনে রাজশাহী রওনা দিই। সেই যে রাজশাহী চলে আসি, আর কখনো তোর মাকে বাপের বাড়ি যেতে দিইনি, আর না কারোর সাথে যোগাযোগ করতে দিয়েছিলাম। তারপর সোনালিকা যখন হলো, এবার আমি প্রথম আসার কথা বলি সবাইকে, কিন্তু তোদের নানা আমার বাড়ির চৌকাট পেরোয়নি, শুধু মামা আর নানি আসে। হয়তো তোদের মায়ের সাথে তোদের নানার যোগাযোগ আছে, কিন্তু এতে আমার কোনো সমস্যা হয়নি, কারণ সোনালিকা তো ছিলই। তোদের মা আর আমাকে ছেড়ে যেতে পারবে না। আপু তুমি এত খারাপ ছিলে, ছি। আমি অমর না করলে তোদের আম্মুকে পেতি কথায়। তাই বলে তুমি নানু বাড়ির থেকে আম্মুকে আলাদা করবে? জানো আম্মুর কত কষ্ট। সালমান চৌধুরী আর কিছু বলল না। সিএসই ডিপার্টমেন্টের 4 তলার উত্তর দিকে রহমতের কেবিন, আর এর পশ্চিম দিকের একেবারে কর্নারের দিকের একটা রুম। এটাই এই ডিপার্টমেন্টের মেইন ল্যাবরেটরি। ওয়ার্কিং আওয়ার প্রায় শেষ, তাই একে একে সবাই যে যার মতো চলে যাচ্ছিল, কিন্তু এখনো রহমত যায়নি। সে মন দিয়ে তার কাজ করছিল, আর এই সুযোগটাই কাজে লাগায় সোনালিকা। কারণ আজকে দ্বিতীয় শিফটে ক্লাস শেষ হতে প্রায় সন্ধ্যা। সোনালিকা ল্যাবরেটরির কাছে আসতেই হঠাৎই মিষ্টির সাথে দেখা হয়ে যায়। আজকে সোনালিকা এক ঢিলে 2 পাখি মারবে। মিষ্টি হচ্ছে ওদের ডিপার্টমেন্টের 2 বছর জুনিয়র। সোনালিকা মিষ্টিকে কেন যেন সহ্য করতে পারে না, তাই আজকে মিষ্টিকে দেখে ও কাঁটা দিয়ে কাঁটা তুলতে চেয়েছে। হাই মিষ্টি। হাই আপু, আপনি এখানে? এই এমনি একটা কাজে এসেছিলাম, তাই ভাবলাম রাফির সাথে একটু দেখা করে যাই। তুমি জানো রাফি কোথায়? মেবি বাসায় যাচ্ছে, আপনি একটু ওদিকে খুঁজে দেখুন না। হ্যাঁ তা তো দেখবই, বাট আমার আসলে এদিকে একটা কাজ ছিল। ও আচ্ছা আপু, আই নিড টু গো নাও, সো। মিষ্টি। জি মিষ্টি, আসলে কিছুক্ষণ আগে আমি তোমাদের ল্যাব রুমে ছিলাম, আর ওখানে আমার পার্সটা ফেলে এসেছি। প্লিজ হেল্প টু ব্রিং ইট ব্যাক মি, প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি নিয়ে আসছি। যাও যাও পিচ্ছি, গেলেই তো টের পাবে মজা কাকে বলে। দূর, কোথায় ভাবলাম তাড়াতাড়ি বাসায় চলে যাব, তা না। এখন এই ল্যাব রুমে আদৌ পার্সটা পাওয়া যাবে কি না তারও তো কোনো ঠিক নেই। শুধু শুধু মিষ্টি ল্যাব রুমে ঢোকার সাথে সাথেই কেউ মিষ্টি মাথায় কিছু দিয়ে আঘাত করলো। তারপর ল্যাবের দরজাটা বন্ধ করে দিয়ে চলে গেল। এদিকে মিষ্টি তাল সামলাতে না পেরে দেয়ালের সাথে ধাক্কা খেল, তারপর সেন্সলেস হয়ে মেঝেতে পড়ে যায়। কাজ শেষ? দোস্ত এখন তোরা বাসায় যা, খবরদার এই ব্যাপারে কেউ যেন কিছু না জানে। কিন্তু তুই কি করতে চাচ্ছিস? ইস, এত কৌতূহল তো আমার পছন্দ না। যেতে বলেছি, তোরা এখন যা, আমি পরে বলবো তোদের। ঠিক আছে, অ্যাজ ইউর উইশ। সুমু চল। সুমাইয়া সোনালিকার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে চলে গেল প্রিয়াঙ্কার সাথে। সুমাইয়া মেয়েটা ওদের মতো এত পাজি না, যদিও খারাপ কাজের সাথে থাকে কিন্তু নিজে করে না। হঠাৎ পেছন থেকে রহমত বলে ওঠে, তুমি এখানে? হ্যাঁ, ওই একটা কাজে এসেছিলাম আর কি। কাজ? এখন তো অফিস, ক্লাস সব শেষ তাহলে? ও আসলে আমার কাজটা শেষ, তাই চলে যাচ্ছিলাম। এরই মধ্যে আপনার সাথে দেখা, তাই। প্রবলেম কি? তুমি এমন তোতলাচ্ছ কেন? ওই না তো স্যার, আমি আসছি, বাই। সোনালিকা বলেই চলে গেল, মানে আড়ালে গেল। আর এদিকে রহমত ল্যাবের দিকে যাওয়ার সময় দেখলো ল্যাবের তালা খোলা, তাই ওই দিক দিয়ে এগিয়ে যায়। সোনালিকাও একটু ডিস্টেন্স রেখে রহমতকে ফলো করতে লাগলো। আরে আজকে ল্যাবে কেউ তালা লাগেনি কেন? এমনিতে বাইরে থেকে লক করা, ভেতরে কি কেউ আছে? কিন্তু এক কাজ করে একবার দেখে নিই, তারপর তালা লাগিয়ে ফিরে যাবো। দরজা খুলতেই রহমত চমকে উঠল। একটা মেয়ে মেঝেতে সেন্সলেস হয়ে পড়ে আছে। রহমত ওর কাছে ছুটে চলে গেল। এর মধ্যে সোনালিকাও দরজার কাছাকাছি চলে এসে আস্তে করে তালাটা হাতে তুলে নিল। তারপর খুব সাবধানে দরজাটা লাগিয়ে দিতেই লক করে দিল। এই মেয়ে, হোয়াট হ্যাপেন্ড? দাঁড়াও, তোমাকে এক্ষুনি বাইরে নিয়ে যাচ্ছি, একটু ওয়েট। রহমত মিষ্টিকে কোলে তুলে নিল, কিন্তু দরজার কাছে যেতেই বুঝতে পারলো দরজাটা বাইরে থেকে লক করা। এই ইজ এনিবডি দেয়ার? আমরা ভেতরে আটকে পড়েছি, কেউ থাকলে প্লিজ খুলে দাও। আমার ফোন, কাকে ফোন করবো এখন? অভ্র নেই? হ্যাঁ, ওর কাছে তো চাবি থাকার কথা।
সোনালিকা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছুর মজা নিচ্ছিল। ইয়ার, ফোনটা কেন পিক আপ করছো না? প্লিজ পিক আপ দ্য ফোন, পিক আপ দ্য ফোন। ও শিট, এটা কি হলো? ব্যাটারিটা এখনই ডেট হতে হলো। এখন কি করবো আমি? কাউকে তো ফোন দিতে পারবো না। শিট। চেঁচাও চেঁচাও, ইচ্ছে মতো চেঁচাও, কেউ কিচ্ছু শুনবে না, কারণ কেউ তো ক্যাম্পাসে নেই। আর স্পেশালি এই ডিপার্টমেন্টের তো একটা পোকাও নেই, সবাই যে যার বাড়ি চলে গেছে। সো সরি মিস্টি, তোমাকে এভাবে ট্রাপে ফেলার কোনো ইচ্ছেই আমার ছিল না, বাট কি করব বলো। আর এই কেসটা আমার কাছে দুটো মিন করে, তাই আমি তো জাস্ট রহমতকে একটা উচিত শিক্ষা দিতে চেয়েছিলাম, বাট একটু আগে তোমাকে দেখে আমার মাথায় এই নতুন প্ল্যানটা আসলো। তাই যাই হোক, এখন আমাকে কেটে পড়তে হবে। কাল সকালে তো আসল মজা পাবে। কালকেই রহমতকে বের করে দেবে ভার্সিটি থেকে। এখন শুধু সময় অপেক্ষা। মিষ্টির জ্ঞান ফিরল আরো কিছুক্ষণ পর। মিষ্টি তখনও রহমতের কোলে মাথা রেখে পড়ে আছে। মাথাটা প্রচন্ড ব্যথা করছে, চোখ মেলতেও কষ্ট হচ্ছে। অনেক কষ্টে চোখ মেলে তাকালো আর নিজেকে রহমতের কোলে আবিষ্কার করে লাফ দিয়ে উঠে বসলো। রিল্যাক্স, ভয়ের কোনো কারণ নেই। এভরিথিং ইজ অলরাইট। আমি কোথায় আর আপনি? আমরা ল্যাবে, কেউ বাইরে থেকে আমাদের লক করে দিয়েছে। হোয়াট? মিষ্টির হঠাৎই সবকিছু মনে পড়ে গেল, আর কিছু না ভেবে উঠে দরজার দিকে ছুটে গেল আর দরজা ধাক্কাতে লাগলো। কে আছো? দরজাটা খোলো প্লিজ, আমি ভেতরে আটকা পড়ে গিয়েছি। রিল্যাক্স, এত হাইপার হওয়ার মতো কিছুই হয়নি। হোয়াট ডু ইউ মিন বাই কিছু হয়নি? আমরা এখানে আটকা পড়ে গিয়েছি আর আপনি বলছেন কিছু হয়নি। কে আছো? দরজাটা খোলো প্লিজ। না, এই মেয়ে এভাবে হাইপার হলে তো আবারও ফেইন্ট হয়ে যাবে। আমাকে কিছু করতে হবে। এই মেয়ে, লিসেন টু মি, এইভাবে চিৎকার করে কোনো লাভ হবে না। মানে কি? মানে অলরেডি রাত হয়ে গিয়েছে আর ডিপার্টমেন্টে একটা কাকপক্ষীও নেই এখানে। মানে আমাকে সারা রাত এখানেই? আমার ফোনটা কোথায়? কোনো লাভ নেই, তোমার আর আমার দুজনের ফোনই বন্ধ হয়ে আছে, কোনোটাতেই চার্জ নেই। মিষ্টি রহমতের কথায় পাত্তা না দিয়ে ফোনের কাছে ছুটে গেল। অন করার ব্যর্থ চেষ্টা করছে, কিন্তু তাই কি অন হয়? কোনো লাভ নেই, আমি নিজে চেক করেছি, হয়নি। এখন কি হবে আমাদের? মিষ্টি হঠাৎই খেয়াল করলো চারপাশে ঘুটঘুটে অন্ধকার, ভালো করে কিছুই দেখা যাচ্ছে না। খুব ভয় লাগছে, দম বন্ধ হয়ে আসতে চাইছে, অনেক কষ্ট হচ্ছে। জোরে জোরে নিঃশ্বাস ফেলছে মিষ্টি। আই ওকে? এমন করছো কেন? আমার অনেক কষ্ট হচ্ছে, এই অন্ধকারে আমি থাকতে পারি না। ডোন্ট প্যানিক, আমি আছি। তোমার নাম কি? মিষ্টি। দূর, ইলেকট্রিসিটির তারও এই অবস্থাতে হবে? আজব। রাতের গভীরতা যখন ক্রমশ বেড়ে যায়, চারদিকে নিস্তব্ধতা, আকাশের দ্বারা ছাড়া বাকি সবার ছুটি, ঠিক তখনই সকল স্মৃতির অঙ্কুর ডালপালা মেলে। রাত যত অন্ধকার হয়, তারাগুলো আরো উজ্জ্বল হয়। রহমত আর মিষ্টির রাতও ভয় আর এই উজ্জ্বল তারার দেখতে দেখতে কেটে গেল। হবে সূর্যের আলোয় নাকি চাঁদের আলোয়। রাতের নিস্তব্ধতা যেমন গ্রাস করে ধরণীতে, তেমনি এর এক বিশেষ গুণ আছে। এই রাত নামক যেটা আছে না, সেটা মানুষকে সারাদিনের কথা স্মরণ করিয়ে দেয়। জীবনের দুঃখের কথা, সুখের কথা, সবই যেন এই রাতটাই সাক্ষী হয়ে থাকে। রাতকে গম্ভীর মানুষের বন্ধু বলা যায়। কেন বললাম? এর কারণ হচ্ছে, রাত আছে বলেই সারাদিনের ব্যস্ততা দূরে থেকে আমরা একটু ভাবার সময় পাই। বেলকনিতে রকিং চেয়ারে বসে রহমত দোল খাচ্ছে আর কালকের কথা ভেবে ঘেমে উঠছে। মেয়েটা কি সাংঘাতিক! সে যা চাইছিল সেটা যদি সফল হতো, তাহলে রহমতের সম্মানের ছিটে ফোটাও থাকতো না। কিন্তু বলে না, ভালো মানুষদের আল্লাহ বাঁচিয়ে দেয়। তাই তো কালকে এই ভয়ঙ্কর ঘটনার হাত থেকে রক্ষা পেল রহমত। কি বেয়াদব মেয়ে! সে চেয়েছিল মিষ্টি আর রহমতকে একসাথে আটকে রেখে পরের দিন দুজনার বদনাম করবে।
রহমত তাও নয় ছেলে মানুষ, বরঞ্চ চাকরিটা চলে যাবে। কিন্তু মিষ্টি নামের মেয়েটা, সে কি আদৌ কারো কাছে মুখ দেখাতে পারত? তাদের মুখের কথা কি কেউ বিশ্বাস করতো না। তাদের মুখের কথা কেউ বিশ্বাস করতো না। পরবর্তীতে অন্যজনের ভুলের মাসুল দিতে হতো মেয়েটিকে। এর জন্য তো রহমত কখনোই সোনালিকাকে ছাড়বে না। রহমত জানতো এই কাজ সোনালিকাই করেছে। পরেশ্বর হবার জন্য মিষ্টি মেয়েটি জিজ্ঞেস করলো, সেই বলে তাদের ডিপার্টমেন্টের এক বড় আপু তাকে এই ল্যাবে পাঠায়। ব্যাগ রেখে গেছে। মেয়েটির কাছে সোনালিকার নাম শুনে রহমত মোটে অবাক হয়নি, কারণ সে আগের থেকেই সন্দেহ করেছিল। কাল যখন ওরা আটকা পড়ে যায় তখন পুরো ডিপার্টমেন্টের কারেন্ট অফ হয়ে যায়, মানে সোনালিকা মেইন সুইচ বন্ধ করে দেয়। তাই রহমত লাইটের সুইচ বারবার অন করলে অন হয় না। তখনই রহমত বোঝে এটা সোনালিকা চক্রান্ত করেছে, তাই মাথায় হাত দিয়ে বসেছিল। তারপর কোর্টের পকেট থেকে ফোনের চার্জার বের করে আর ভাবে এখন যদি কারেন্টটা ঠিক থাকতো তাহলে কিছু একটা ব্যবস্থা হতো। এটা দেখে নকশি মেয়েটা এগিয়ে এসে বলল, স্যার আপনার কাছে চার্জার আছে? আগে তাহলে বলবেন না, তাই তো আমাদের এত কষ্ট করতে হতো না। এটা দিয়ে কি বা হবে? দেখছো না সব লাইট অফ, ভাগির জ্যোৎস্না রাত ছিল, নইলে তো কানা হয়ে বসে থাকতে হতো। স্যার ওয়েট। মেয়েটি দৌড়ে ওর ব্যাগের কাছে গিয়ে পাওয়ার ব্যাংক বের করে আনে। স্যার এই নেন ফোন, চার্জ দিয়ে এখন কাউকে ইনফর্ম করা যাবে। আমি আজ চার্জার না তুলে শুধু পাওয়ার ব্যাংকটাই নিয়ে আসছিলাম। রহমত যেন এবার হাতে চাঁদ পাওয়ার মতো করে তাকালো। অবশেষে তার ক্যারেক্টার নষ্ট হবার হাত থেকে বেঁচে যাবে, সাথে মেয়েটিরও। কিন্তু এর জন্য যে দায়ী তাকে রহমত ছাড়বে না। যাই হোক, রহমত ফোন চার্জে দিয়ে কিছুক্ষণ পর একজনকে কল দিল, আর যেভাবে বলে দিল সেই লোকটিও রহমতের কথা অনুসারে কেরানির থেকে চাবি নিয়ে ওদের রক্ষা করে। আরও 2-3 দিন পর রহমত আজ ঢাকায় এসেছে ওর বড় চাচার বাসায়। ঢাকায় কাজে পাঠিয়েছে তার বাবা, কাজ শেষে আবার ব্যাক করবে রাজশাহীতে। এখানে ওর বড় ভাই আব্দুল্লাহ থাকে, আর চাচি, চাচাতো বোন, তার হাজবেন্ড সবাই একসাথে থাকে। সন্ধ্যার দিকে রহমত কাজ সেরে এসেছে, সবাই ড্রয়িং রুমে বসেছিল। তারপর বল ভাই, কি খবর? এই তাপও চলছে। জিজু কোথায়? এই দুদিনে তো একবারও দেখলাম না। ওর গ্রামের বাড়িতে গিয়েছে। কার যেন কি হয়েছে, কাল চলে আসবে। তাহলে তো এই যাত্রায় দেখাই হবে না। তখনই লামিয়ার মা বৃষ্টি বেগম ট্রেতে 4 কাপ কফি আর নুডলস, বিস্কিট, কেক নিয়ে আসে। আর রহমতের কথা শুনে বলে, কেন বাবা, তুই এখন তো আর ঢাকায় আসিসই না। এতদিন পর যখন এসেছিস তাহলে থেকে যা দুদিন। রহমত উঠে এসে ওর চাচির কাঁধে হাত দিয়ে মুচকি হেসে বলে, জি আম্মা, তুমি রাগ কেন করেছো? আমি নতুন ভার্সিটিতে জয়েন করেছি, কাজের চাপটা বোঝই তো। আমি আবার আসবো। আমরা সবাই যেন ভালো থাকতে পারি সেই ব্যবস্থাই তো করছি জি আম্মা। দেখবি এবার থেকে সব ভালো হবে। আমি 1 পিস কেক নিয়ে খেতে বললাম। উত্তরে বৃষ্টি বেগম কিছুই বলতো না, নিস্তব্ধে এক দীর্ঘ শ্বাস ছাড়লো আর ওপরের দিকে তাকিয়ে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ। ওকে ছেড়ে দাও আম্মু, ও আজকে সাজতে সাজতে সন্ধ্যা পার করে দিবে। এই ছেলে মেয়েদের এত সময় কেন লাগে বুঝি না আমি। আব্দুল্লাহ ওপর থেকে সিঁড়ি বেয়ে নামতে, আর তোর? আমার আবার কি, দেখিস না কোথাও গেলে আমি তোদের আগে রেডি হয়ে বসে থাকি। আব্দুল্লাহ লামিয়ার মাথায় জোরে টোকা মেরে বলল, সোফায় বসে, শোন পেতনি, এবার তুই জামাই আসলে বলবো তুমি যখন বাড়ি যাবে এই রাক্ষসীটাকেও নিয়ে যাও, তাও 2-3 দিন বাড়ি শান্তি পাবে। তুই জীবনও বউ পাবি না। আফামনি, আমার বউ রেডি আছে, আমি শুধু টুক করে যাব আর টুক করে বিয়ে করে টুক করে নিয়ে আসবো। পেতনি। রহমত আর জিয়াম্মা মানে মিসেস বৃষ্টি বেগম এতক্ষণ ওদের ঝগড়া দেখছিল। লামিয়ার মা তো এসব দেখতে দেখতে অভ্যস্ত, কিন্তু ভ্যাবাচাকা খেয়ে গেল রহমত, কারণ ও অনেক গম্ভীর টাইপের। বড় ভাই যে তার পুরো উল্টো সেটাই ও ভাবছে। আব্দুল্লাহ আর লামিয়া দুজন সেম ইয়ারের, ওরা কাজিন হলেও আগে ভালো বন্ধু, তারপর বাকি সব। ওরা সব সময় এভাবে ঝগড়া করতেই থাকে, দেখে মনে হবে সাপ নেউলে লেগেছে। তোমার জন্য যে ওই একজন বরাদ্দ তা আমরা জানি, তাই না রহমত? প্রিয়া ছাড়া তো তোর মতো বলদরে আর কেউ পাত্তা দিবে? তুই দেখবি পেতনিকে পাত্তা দেই বা দিবে?
এই তোরা থাম এবার, অনেক হয়েছে। লামি তুই যা তো ওপরে যা, আর নয় আব্দুল্লাহ তুই বাইরে যা। এই দুটোর অত্যাচারে আর বাসায় টিকতে পারি না। একটাকে তো বিয়ে দিয়েছে, আর একটা দুদিন পর করবে। আর এখন এদের দেখো, মনে হয় 8-9 বছরের বাচ্চা, কেউ কাউকে সহ্যই করতে পারে না। রহমত নিস্তব্ধে শুধু হাসলো আর জিয়াম্মাকে বলে, জিয়াম্মা, ভাইয়া তবে ওর বিয়েটা করিয়ে দাও, আমি আব্বুর সাথে কথা বলবো নি। আব্দুল্লাহ ফট করে বলে উঠল, কেন ভাই, আমি বিয়ে করলে তোর লাইন ক্লিয়ার হবে তাই তুই বিয়ে করবি? তুই তো বিয়ের নামও শুনতে পারিস না। রহমত ভ্রু কুচকে ভাইয়ের দিকে তাকায়। বিয়ে কেন করবে না? আজব। আম্মু তুমি যাও তো, এখন আমরা ভাই বোনেরা এখন আড্ডা দিব। জি আম্মা, তুমি যাও, রেস্ট নাও। ভাই তোর আবার কোনো পছন্দ আছে নাকি, তাই তুই যাস না বিয়ে করতে? তোর কি যে বলো না আপু। আব্বু আমার আর লামের উপর মেয়ে দেখার দায়িত্ব দিয়েছে। আমার তো ঠিক করাই আছে এখন, তাই আমরা তোরটা দেখছি। ফাউল কথা বাদ দাও, আব্বু এসব উদ্ভট কাউকে বলবে না। আমার নাকি আবার বিয়ে? তো সারা জীবন চিরকুমার থাকবি? আমি এখন রাজশাহী চলে যাব, তোমরা তাই চাচ্ছ? এইভাবে ওরা অনেকক্ষণ গল্প করতে থাকলো। আর এদিকে সোনালিকা ভাবছে রহমত বেঁচে গেল কিভাবে। ওর প্ল্যান তো ভেস্তে যাবার কথা ছিল না। আর 3 দিন হলো রহমত গেলই বা কোথায়? নাকি পালিয়ে গেছে সেদিনের ঘটনার পর ভার্সিটি থেকে বের করে দিয়েছে ওর পরমাহল। কিন্তু এমন কিছু হলে তো সবার জানাজানি হতো, ভার্সিটি ছড়িয়ে পড়তো। এগুলো ভাবতে ভাবতেই প্রিয়াঙ্কার ফোন আসলো। সোনালিকা বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করে। হোয়াট হ্যাপেন্ড? রেগে আছিস কেন, কি হয়েছে? সেদিন ওরা বেঁচে গেল কিভাবে? জানি না, বাট কিছু তো একটা ঘাপলা আছেই। তোরা ডোর লক করিসনি কিভাবে? প্রিয়াঙ্কা, যদি আমি শুনি তোরাই ঠিক মতো কাজ করিসনি, আমি কিন্তু মেরে ফেলবো তোদের। ওকে ওকে, এত হাইপার হইস না। আমি কাহিনীটা নকসির কাছে শুনবো নি। হোয়াট দ্য হেল? তুই এখন জানাবি সবাইকে কাজটা আমরাই করেছি? ডফার। তাইলে কিছু করতে হবে না তোদের, যা করার আমি করব। ফোন রাখ। সোনালিকা আজও ভার্সিটিতে রহমতকে দেখতে পেল না। তার মানে আজও আসেনি। তাহলে কি সত্যি সত্যি লজ্জায় চাকরি ছেড়ে দিয়েছে? সে কাউকে জিজ্ঞেস করতে চেয়েও ইগোর জন্য পারে না। আজকে যেভাবেই হোক জানতে হবে, তাই প্রফেসরদের অফিস রুমে ঢুকে যায়। পারমিশন না নিয়েই ঢুকে পড়ে, কারণ সে কারো পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করে না। এতে কেউ কিছু বলতে পারে না। ইনফ্যাক্ট এই ভার্সিটিতে কেউ সোনালিকার মুখের উপর কোনো কথা বলতে পারে না। তার অবশ্যই কোনো কারণ আছে। ভেতরে যে সোনালিকা বলে, ম্যাম একটা কথা বলার ছিল। আমাদের নতুন ভিসি মানে রহমত স্যারের কি হয়েছে? সে কি আউট হয়ে গেছে এখান থেকে? অ্যাকচুয়ালি আমার একটু দরকার ছিল তার সাথে। তারপর সেখান থেকে জানতে পারে রহমত 2 দিনের জন্য ছুটিতে আছে। কিন্তু কেন তারা জানে না। তাকে কৈফিয়ত দিতে হবে না, কারণ রহমতই ব্যক্তিগত কাজে গিয়েছে। সোনালিকা মুখ ভেঙে চলে গেল। এখনো মরেনি তো হলে অসহ্য। এরে যে কবে শাস্তা করতে পারবো তখন শান্তি। সোনালিকা আনমনে হাঁটছিল আর এগুলো ভাবছিল। হঠাৎ করে এক ছেলের সাথে ধাক্কা লেগে সোনালিকা ক্যাম্পাসে পড়ে যায়। ছেলেটা হয়তো কোনো কারণে দৌড়ে আসছিল। ছেলেটা সোনালিকাকে সরিও বলেছে, কিন্তু সোনালিকা সোজা যে ছেলেটার গালে চড় মারে। হাউ ডিয়ার ইউ! ছেলেটা প্রতি উত্তরে কিছু না বলে নিচের দিকে তাকিয়েছিল। হয়তো ফার্স্ট ইয়ারের কেউ, তাই সে সোনালিকাকে চেনে না। এই তুই আমাকে ধাক্কা দিলি কেন? তুই জানিস সোনালিকাকে মুজাহিদ এসে থামিয়ে দিয়ে বলে, আপনি এমপি মেয়ে, আপনি এই ভার্সিটির কিং, আপনাদের দল অনেক স্ট্রং, আপনার ইশারে সবাই নাচে কি, তাই তো? তুই আবার এসছিস? সেদিন শিক্ষা হয়নি? তোর সাহস তো খুব দেখছি। কে সাহস দিয়েছে? তোর রহমত স্যার? কোথায় সে? ডেকে নিয়ে আয়। মুজাহিদের চোখ লাল হয়ে গেছে। সে চোখ মুখ শক্ত করে সোনালিকার হাত এক ঝটকায় সরিয়ে দেয়। রাগ মিশ্রিত চোখে আঙুল তুলে বলে, নেক্সট টাইম আমাকে টাচ করার সাহস দেখাবেন না, এর ফল মুটো ভালো হবে না, আন্ডারস্ট্যান্ড? মুজাহিদ বলেই কলার ঝাঁকিয়ে চলে যাচ্ছিল, আর সোনালিকা ফুঁসে উঠে পেছনে তাকিয়ে মুজাহিদের শার্ট খামচে ধরে। কি করবি তুই? এই কি করবি? সোনালিকা কথাটা বলেই মুজাহিদকে চর মারার জন্য হাত তুলতে নেয়। তখন মুজাহিদ সোনালিকার হাত ধরে ফেলে। এতক্ষণে ক্যাম্পাসে সবাই
জড়ো হয়ে গেছে। নিজেকে কি মনে করেন, গুন্ডা নাকি মাস্তান? আপনি হলেন বড় লোকের বকারের আপনি হলেন বড় লোকের বকে যাওয়া মেয়ে। এতদিন শুনতাম শুধু ছেলেরাই বকাটে হয়, এখন সুযোগকে দেখছি মেয়েরাও হয়। শুনেন ম্যাডাম, শুধু পড়ালেখা করলে মানুষ হওয়া যায় না। মানুষ হতে হলে ভালো মন লাগে, যেটা আপনার নেই। আর সব জায়গাতে নিজের আর বাপের পাওয়ার দেখাবেন না, নিজেই পস্তাবেন, অহংকারটাও কমাবেন, কারণ অহংকার পতনের মূল। কথাটা বলেই মুজাহিদ আর কোনো দিকে না তাকিয়ে সোজা ক্লাসের দিকে হাঁটা ধরল। এদিকে সোনালিকা বেকুব বনে গেল। এর আগে তো ওকে কেউ এমন সাহস দেখায়নি। এই প্রথমবার রহমত, আর তারপর এই মুজাহিদ। রহমত তাও নয়, ভার্সিটির প্রফেসর, কিন্তু এই ছেলে কোন সাহসে এমন করলো? এরও ব্যবস্থা করতে হবে। সোনালিকা ওর আব্বুকে বলবে এর কথা। ওর যেন হাত পা না থাকে। ওর দিকে তাকিয়ে থাকা সবাইকে উদ্দেশ্য করে আরও মেজাজ দেখালো। তারপর ক্লাসরুমে গিয়ে ব্যাগ নিয়ে বাসায় চলে গেল। আজকে ওর একটুও ভালো লাগছে না, এখানে আর না। এই ছেলে আর রহমতকে শাস্তি না দিলেই হচ্ছেই না ওর। সোনালিকা বাসায় যেয়ে দেখলো ওর আব্বু হল রুমে মানুষজন নিয়ে বসেছে। ও এক সাইড দিয়ে দৌড়ে গিয়ে দরজা লাগিয়ে ধুম করে বসে থাকলো অনেকক্ষণ। সোনালিকার রাগ হলে না ও এক সাইড দিয়ে দৌড়ে গিয়ে দরজা লাগিয়ে ধুম করে বসে থাকলো অনেকক্ষণ। সোনালিকার রাগ হলে সে তাই করে, কারোর সাথে একটা কথাও বলবে না। মানুষ মরে গেলেও কথা বলবে না যতক্ষণ ওর রাগ না কমছে। তবে ওর জিনিসপত্র ভাঙচুর করার অভ্যাস নেই। এসব লেম কাজ মনে হয়। অতিরিক্ত মেজাজ খারাপ হয়েছে, তাই জিন্সের প্যান্টের পকেট থেকে সিগারেট নিয়ে ধরালো। সোনালিকার সিগারেট খাওয়ার অভ্যাস হয়েছে অনেকদিন আগে থেকে, কারণ সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার আগে প্রচুর বখাটে ছিল। তার অবশ্য অনেকগুলো বখাটে ফ্রেন্ডও ছিল। সবগুলোই ছিল বড়লোকের বুকে যাওয়া ছেলে মেয়ে। তাদের সাথে মিশেই সোনালিকা অনেক খারাপ হয়েছিল। একসময় সেও ড্রাগস নিত, আরও অনেক জাতীয় নেশাই করত। এর জন্য ওকে হসপিটালেও ভর্তি করে রেখেছিল কয়েক মাস। তারপর সুস্থ হয়ে পড়ালেখাতে মন দেয় আর ভর্তি পরীক্ষা চান্স পায়। এমনিতেও সে খুব ব্রিলিয়ান্ট ছিল ছোট থেকে, তাই সে পড়ালেখা অল্প করলেও ভালো ফল পেত। আমাদের অনেক সময় মন খারাপ থাকে, তখন আমরা চাই সেই মন খারাপের অনুভূতিটা আমাদের সাথে অন্যের সাথে শেয়ার করতে, যাতে করে আমাদের মন হালকা হয় আর একটু খুশি হতে পারা যায়। কিন্তু সোনালিকা অন্যের সাথে কিছু করতে পারে না, যার কারণে সে নিজে ডিপ্রেশনে যায়। কিছু সময় আসে যখন আমরা বিশ্বাস ও অবিশ্বাসের সীমারেখায় অবস্থান করি। তখন আমরা একই সঙ্গে দেখতে পাই ও পাই না, বুঝতে পারি এবং পারি না, অনুভব করতে পারি ও পারি না। সে বড় রহস্যময় সময়। আজকে রহমত কাজ শেষ করে বাসায় ফিরেছে। সন্ধ্যার কিছুক্ষণ পরেই রাজশাহী এসে পৌঁছালো। সারাদিন সে প্রচুর ক্লান্ত ছিল। এখন ফ্রেশ হয়ে তাই কফি খেয়ে একটানা ঘুম দিবে। আবার কাল থেকে তার ব্যস্ত জীবন শুরু। আসলে ব্যস্ততা অনেক সময় ক্ষতির কারণ হয় বটে, কারণ ব্যস্ততার জন্যই আমরা অনেক সময় আমাদের আপনজন থেকে দূরে সরে যাই। নিজেকে কাজে এতটাই ব্যস্ত করে ফেলি, আশেপাশের মানুষের খবর নেবার সময় থাকে না। একসময় নিজেকে একা
সাজাবে কিন্তু ওর শ্বশুরবাড়ির লোক যেন খুব পছন্দ করে ওকে। আমি কোন ড্রেসটা পরে যাব? এত বড় হয়েছে এখনো মাকে জিজ্ঞেস করে, তোর যেটা ভালো লাগে সেটাই পরিস। আচ্ছা, আব্বু ফোন করেছিল? না, তোর আব্বুকেই কল দিয়ে চেয়েছি। আমার ফোন দে তো, কাবার্ডের উপরে আছে। তোর আব্বুর সাথে আজকে ভালোভাবে কথাই হলো না। তারপর নাইমা যেয়ে মায়ের ফোন দিয়ে আব্বুকে কল দেয়। ওর আব্বু আলেক পেশায় একজন বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশের সদস্য। বাংলাদেশের একটি আধসামরিক বাহিনী হলো বিজিবি। রহমতের বাবা আলেকের কাজ হলো মূলত বাংলাদেশের সীমান্ত রক্ষা করা। বাবাকে ফোন দিতে দিতে, আম্মু, বিজিবি এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত জানো? ঢাকার পিলখানায়। ও, রিং হচ্ছে। নাইমার ছোট থেকে অভ্যাস মাকে এটা ওটা জিজ্ঞেস করা, ছোট বাচ্চাদের মতো। তার এই বাচ্চামোর স্বভাব আজও গেল না। আফরিন বেগম 3 সন্তান, স্বামী শাশুড়ি দেবর সবাইকে নিয়ে খুব খুশি। আর তার 3 সন্তান হলো তার জান প্রাণ। নাইমা ফোন ধরে কথা বলতে থাকে তার বাবার সাথে। হ্যালো আব্বু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সোনা, কেমন আছো? ভালো, তুমি? এই তো আলহামদুলিল্লাহ। আমি সারাদিন অপেক্ষায় ছিলাম কখন আমার সোনামাটা আমাকে ফোন দিবে, কিন্তু তুমি তো ফোন দিলে না। সকালে ভার্সিটি থেকে এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম আব্বু, তাই আর দেওয়া হয়নি। আচ্ছা, ঠিকমতো পড়ালেখা করো কিন্তু। তোমার আম্মু কি করে? এই তো কথা বলবে নাও। আফরিন বেগম স্বামীর সাথে কথা বলতে থাকে আর নাইমা চলে যায় তার রুমে, গিয়ে টান টান হয়ে শুয়ে পড়ে। তখনই ওর বড় ভাই আব্দুল্লাহর ফোন আসে। আম্মুর ফোন বিজি কেন? আব্বুর সাথে কথা বলছে। আচ্ছা, কথা শেষ হলে ব্যাক করতে বলিস। ওকে। আর তুই কি করিস? শুয়ে আছি। কেন? এখনই ওঠ, তারপর বই নিয়ে বস। লামিয়া আপু, জিজু, জেম্মা, ওরা সবাই কেমন আছে? ভালো। আচ্ছা, রাখছি এখন। পরের দিন ভার্সিটিতে রহমত ক্যাম্পাসের গাড়ি পার্কিং এর জায়গায় রেখে বের হয়ে আসছিল। এমন সময় সুমাইয়ার আগমন। রহমত চমকে ওঠে। হাই। রহমত ভ্রু কুচকে তাকিয়ে সুমাইয়াকে পাত্তা না দিয়ে চলে যাচ্ছিল, কিন্তু এই মেয়ে তো নাছুরবান্দা। তাই রহমতের বিরক্তি অগ্রাহ্য করে আবার সামনে এসে হাজির। স্যার। হোয়াট? আপনি এতদিন কোথায় ছিলেন? ওয়াই? সোনালিকা না, মানে আমি খুঁজছিলাম। হোয়াট হ্যাপেন? কিছুই না, মানে একদিনই বলেছি, অযথা আমার টাইম ওয়েস্ট করাবে না। বলেই রহমত গট গট করে ওপরে চলে গেল। আর সুমাইয়ার কাছে সোনালিকা এসে পিঠে একটা চাপড় দিয়ে বলে, আর একটু হলে ধাক্কা খাইয়ে দিচ্ছিলি। তোদের দিয়ে কিচ্ছু হবে না শালা, এখন ক্লাসে চল। একটা একটা করে সব ক্লাস শেষ করেই সোনালিকারা আবার ক্যাম্পাসের মাঝে গোল করে বসে আড্ডা দিচ্ছে। এখানে আরও অনেক ফ্রেন্ড সার্কেলই গোল করে বসেছিল, কিন্তু সোনালিকা কারোর সাথে মেশে না, আর না তারা সোনালিকাদের সাথে মেশে। সব সময় ওরা 3 জনই থাকে, একদম ফার্স্ট ইয়ার থেকে। দোস্ত জানিস, বাড়িতে আমার বিয়ের কথা বলতেছে। করে ফেল। আর ইউ ক্রেজি? ক্রেজির কি হলো? বিয়ের বয়স হয়েছে, করবি না কেন? স্টাডিও কমপ্লিট হবে, 2 দিন পরে জব করবি, এখন আর দেরি কেন করবি? তা তো ঠিক, কিন্তু তোর তাও এসেছে, আমাদের তো আসেও না। যদি শোনে মেয়ে মাস্তান টাইপের তখনই পিছিয়ে যায়। আচ্ছা, তোদের মনে হয় আমি মাস্তান? প্রিয়াঙ্কার কথায় এবার সুমাইয়া খিলখিল করে হেসে দিল, আর সোনালিকা চোখ মুখ শক্ত করে প্রিয়াঙ্কাকে বলে, তোর স্বভাব চেঞ্জ কর। তুই পারবি তোর স্বভাব চেঞ্জ করতে? কখনোই না। একটা মানুষ আর যাই করুক না কেন, স্বভাব কখনো চেঞ্জ করতে পারে না। মানুষের স্বভাব জটিল হয়, জানিস তো। আমার আব্বু বলে স্বভাবের প্রতিবাদ করা এবং তপ্ত লোহার উপর হাত বুলিয়ে আনা বোধ করি একই। উভয় ক্ষেত্রেই বীরত্ব থাকতে পারে, তবে আরাম নেই। তোমার স্বভাব যদি নির্মল হয় এবং তুমি যদি সুশিক্ষিত হও, তবে তুমি নিজেকে নিয়ে গর্ব বোধ করতে পারো। তোমার স্বভাব যদি নির্মল হয় এবং তুমি যদি সুশিক্ষিত হও, তবে তুমি নিজেকে নিয়ে গর্ববোধ করতে পারো, তোমাকে নিয়ে পেছনে যে যাই বলুক না কেন। বাবা, এটা আমার ক্ষেত্রে প্রযোজ্য।
আঙ্কেলকে বলিস আমি তোদের চেয়ে অনেক ভালো। শোন, মানুষের স্বভাব 3 প্রকার। বলতো কি কি? কি? তাতেই এত পার্ট দেখাস? 1, সে অন্যকে যা দেখিয়ে বেড়ায়। 2, সে নিজেকে যা মনে করে। 3, সে সত্যিকারের অর্থে যা করে। তুই যদি নিজের থেকে তোর খারাপ স্বভাব পরিবর্তনে তৎপর না হোস, তবে হাজার মানুষের কথা কিংবা শাস্তিও তোর কোনো উপকারে আসবে না। আগে নিজে মানুষ হ, তারপরে সব ভাবি। তো আমি কি অমানুষ? সেটা বলছি না আমি। এভাবেই ওরা 3 জন মিলে আরো অনেকক্ষণ আড্ডা দিয়ে বাড়ির পথে রওনা দিল। বর্ষাকালের আগের থেকেই কেমন বৃষ্টির প্রভাব দেখা যায়। এই সময়টা খুব ভালো লাগে, কারণ এটাই কালবৈশাখী হবার আগ মুহূর্ত। এই সময় হুটহাট করেই কালবৈশাখীর আভাস আসে। আজকেও কেমন ঝড়ের ভাব হয়েছে, চারদিকে হাওয়া বইছে নিজের গতিতে। দরজায় এসে একটার পর আরেকটা বাড়ি খাচ্ছে, জানালার পর্দাগুলো উড়ছে। ঘর কেমন এসি ছাড়াই ঠান্ডা হিমেল হয়ে গেছে। সোনালিকার এই মুহূর্তটা অনেক প্রিয়, তাই সে দৌড়ে ছাদে গেল। কিন্তু যে দেখে ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে এক মধ্যবয়স্ক মায়াবী রমণী। শীতলকর হাওয়া তাকে ছুঁয়ে দিয়ে যাচ্ছে বারবার। সে এই সময়ে তার সবচেয়ে প্রিয় গানটি গাচ্ছে। হাওয়ার প্রবল বেগে যে তার পরনের হালকা নীল রঙের সুতি শাড়ির আঁচল উড়ে বেড়াচ্ছে, তার কোনো ভ্রুক্ষেপ নেই। সে খুব মনোযোগ সহকারে প্রকৃতিকে উপভোগ করছে। এই যেন অমৃত সুধা। আর তার থেকে কিছু দূরে দাঁড়িয়ে সোনালিকা তার মায়ের সৌন্দর্য উপভোগ করতে লাগলো। সোনালিকা দূরে দাঁড়িয়ে বিড়বিড় করে বলে, মায়ের মুখে শুনেছিলাম গান বৃষ্টি পড়ে, টাপুর টুপুর নদে এলো পান। আর এদিকে পুতুল বেগম তার সবচেয়ে প্রিয় রবীন্দ্রসঙ্গীত গাইছে। আমার পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো। পেছন থেকে সোনালিকা বলে উঠল পরের টুকু, আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। মা মেয়ে দুজনকে জড়িয়ে ধরল। অনেক বছর পর এমন মায়ের সাথে তাল মিলিয়ে গান গাইল। কারণ সোনালিকা বরাবরই তার আব্বুকে আম্মুর চেয়ে একটু বেশি ভালোবাসে, তাই তার আম্মি অনেক দুঃখ করে। তবে আজ আম্মুকে সময় দিবে সে সারাদিন। পুতুল বেগম মেয়ের সাথে কিছুক্ষণ কথা বলে নিচে ছাদে কাপড় তুলে নিয়ে চলে যায় রাতের রান্নার খাবার গোছাবে বলে। সোনালিকা আজকে অনেকদিন পর ওর মায়ের হাতে খিচুড়ি, ভুনা মাংস আর ইলিশ মাছ ভাজি খেতে চেয়েছে। এটা সোনালিকার খুব প্রিয় খাবার। বৃষ্টির দিন আসলেই এমন হয় না ধরে সোনালিকা আর তার হাসি মুখে, বৃষ্টির দিন আসলে এমন বায়না ধরে সোনালিকা আর তার হাসি মুখে মেনে নেয় মা। সোনালিকা এখন একা ছাদে দাঁড়িয়ে থাকছে আর রাস্তায় 2-1 লোক ছাতা নিয়ে আস্তে আস্তে হাঁটছে, সেটাই পর্যবেক্ষণ করতে লাগলো। সমস্ত আকাশ এমন কালো মেঘে ছেয়ে গেছে, দেখে মনে হয় এখন সন্ধ্যা। সামনের গাছগুলোকে দেখে মনে হচ্ছে কে যেন খুব যত্ন করে তাদের গোসল করিয়ে দিচ্ছে। আজ সোনালিকা সত্যি অবাক হচ্ছে। ওর মনে হচ্ছে একেবারে নতুন কিছু দেখছে, নতুন এক দেশ এবং তার প্রকৃতির নতুন আবেশ। এমন সময় সোনালিকা রবীন্দ্রনাথের সেই বাক্যটি বলে উঠল। সন্ধ্যার দিকে আজকের এই মেঘে ঢাকা আকাশ মুক্ত বোবা সন্ধ্যাটিও কালো থাকবে কিনা জানা নেই। আবার যদি বিরামহীন কাল ধরে থাকে তাতেই বা কি ক্ষতি? একই ক্লান্তিহীন চোখ দিয়ে দেখার তার প্রতিদিনকার ভিন্ন রূপ পাঠায়। সন্ধ্যা অথবা বিকেলের অবসরে এমন মেঘময় আকাশকে অনেকক্ষণ ধরে নিরীক্ষণ করলে জীবনের দর্শনকে অনেক ভালোভাবে ছোঁয়া যায়। না চাইতেই মনে পড়ে অতীত সময়ের অনেক উপাখ্যান। হতে পারে সেটা নস্টালজিক অথবা ইচ্ছার সময়। সব মিলিয়ে এক মহিমান্বিত অনুভূতি, যেটা কোনোদিন ছবির মতো ফ্রেমে আবদ্ধ করা যায় না। শুধু অগাধ উপলব্ধি দিয়েই তার পরিমাপ করা যায়। সোনালিকা এসব চিন্তা করতে করতে কখন যে বৃষ্টি শুরু হয়ে গেল বুঝতেই পারল না। সোনালিকা এখন ওর ঘরের বেলকনিতে দাঁড়িয়ে বৃষ্টি বিলাস করছিল আর কফি খাচ্ছিল। মাঝে মাঝে পানির 2-1 ফোঁটা হাত বাড়িয়ে ধরছে, আবার ওর মুখের পানির ঝাপটা আসছে। এতক্ষণ ধরে সোনালিকা লক্ষ্য করছিল সাদা পাখিটা পাথরের উপর স্থির হয়ে বসেছিল, কিন্তু দেখেছিলাম বৃষ্টির গতি বেড়ে যাওয়ায় সেও উড়ে গিয়ে দূরের একটি গাছের ডালে গিয়ে বসল। কে জানে, হয়তো পাখিরা আমাদের মতো বৃষ্টি মুখর দিনে সুখ দুঃখের স্মৃতি গায়ে মাখিয়ে
অবগাহন করে। পৃথিবীর যেখানে যখন যেভাবে বৃষ্টি শুরু হোক না কেন, সেটি কোনো এক সময় থামবে। এ এক আশ্চর্য মিল, এবং এর কোনো ব্যতিক্রম নেই। বৃষ্টির ফোঁটাগুলো যে শুধু কতগুলো জলকণার সমষ্টি তাই নয়, এগুলো হলো পৃথিবী ও মাটির প্রতি আকাশের ভালোবাসা। তারা একে অপরের সঙ্গে কখনো মিলিত হবে না, অথচ এভাবেই তারা পরস্পরকে ভালোবাসার কথা জানায়। কয়েক মুহূর্তের ব্যবধানেই বুঝতে পারলাম অনেক দিনের ক্ষুধার্ত মাটি আশীর্বাদ পুষ্ট হয়ে মিষ্টি ঘ্রাণ ছড়াচ্ছে। মৃত্তিকার এই ঘ্রাণ খুব বেশি দীর্ঘস্থায়ী হয় না, কিন্তু এটাই বোধহয় আকাশের প্রতি ভূমির সন্তুষ্টি এবং কৃতজ্ঞতা প্রকাশের একমাত্র ভাষা। ইচ্ছে করে মনের মতো করে কোনোদিন বৃষ্টিতে ভিজেছিলাম বলে আমার মনে পড়ে না। বৃষ্টি বিলাস করা আমার সঙ্গে একেবারে মানায় না। আমার জন্য বৃষ্টি বিলাস হলো গায়ে জ্বর বাঁধিয়ে সর্বনাশ। তার চেয়ে বরং ঘরে এক কোণার জানালার ধার ঘেঁষে বসে পরিকল্পনা বিলাস করাই আমার জন্য বুদ্ধিমানের কাজ হবে। তাই সোনালিকা বেলকনি থেকে ঘরে গিয়ে জানালার পাশে বসে কাচের জানালাটা খুলে দিল। এখান থেকে বৃষ্টি ঠিকভাবে দেখা গেলেও আগের মতো ঠিক অনুভূতি আসে না। তা না আসলো, সেখানে গেলেই তো সোনালিকার জ্বর এসে যাবে। তার চেয়ে বরং এখানেই বসে দেখা যাক। এই মুহূর্তে সোনালিকার রহমতের কথা বেশ মনে পড়ছে। ছেলেটার খুব ভাব, কিন্তু আজকাল এতে সোনালিকার খুব একটা বিরক্ত লাগে না। আগে তো একে সহ্যই হতো না, আর এখন ভালো না লাগলেও খুব একটা বিরক্ত লাগে না। হঠাৎ করেই সোনালিকার মাথায় শয়তানি ভূত চাপল। সে তার ল্যাপটপ অন করে সোশ্যাল সাইটের রহমতকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না। রহমতের পুরো নামও তো সোনালিকা জানে না। খান চৌধুরী এমন আরো অনেক কিছু দিয়েই রহমতকে খুঁজল, কিন্তু পেল না। তাই সে তার অন্য স্যারদের আইডিতে গিয়ে ফ্রেন্ড লিস্ট চেক করতে লাগলো, কিন্তু তাদের ফ্রেন্ড লিস্ট অনলি মি করা। তাই এর উপায় না পেয়ে লাস্ট বারের মতো এক স্যারের আইডি স্ক্রল করল আর ফ্রেন্ড লিস্ট পাবলিক করা। সোনালিকা মুচকি হেসে সেই স্যারের ফ্রেন্ড লিস্ট স্ক্রল করতে লাগলো, কিন্তু তাও পেল না। স্যারের আইডি থেকে বের হয়ে আসার সময় হঠাৎ করে রহমত আলী নামের একটা আইডি দেখলো, কিন্তু তার আইডি লক করা। কি এক মুসিবতে পড়ল সোনালিকা। অনেকক্ষণ ভেবে তার ইনবক্সে নক দিল, হাই লিখে। তার 1 ঘন্টা পর আবার চেক করতে লাগলো। রহমত আলী সিন করেছে ঠিকই, কিন্তু কোনো রিপ্লাই দিল না। আর এটা সোনালিকার ফেক আইডি, তাই হয়তো রহমত চিনতে পারল না। কিন্তু সোনালিকা কি বোকা নাকি শয়তানি করার জন্য রিয়েল আইডি দিয়ে টেক্সট দেবে? সোনালিকা আবার ভেবে একটা আবেগময় প্রেম কথন লিখে আবার পড়তে লাগলো। যখন তুমি আমার কাছাকাছি থাকো না, তখন তোমাকে স্মরণ করেই আমি পরম সুখ অনুভব করি প্রিয়তম। আমার সময়গুলো তোমাকে ছাড়া সুখে কাটানো যায় না। আমার হৃদয়ের অনুভূতি এবং সুখের কল্পনার আশেপাশে রয়েছ কেবল তুমি। আমি চিরকালের জন্য তোমার মিষ্টি এবং প্রেমময় স্পর্শ পেতে চাই। দ্বিতীয়বার পরে হাসতে হাসতে গড়িয়ে পড়ল সোনালিকা, আর সাথে সাথে এই মেসেজটা সেন্ড করে দিল রহমতের আইডিতে। এবার বোঝো চান্দু, কত ধানে কত চাল। এখনো কি সহ্য করবে? আমার সব অত্যাচার তো মুখ বুঝে সহ্য করে নাও। এবার ঠিক কি করো দেখবো আমি। আকাশ ভেঙে তার বুক চিরে তরতর করে চারদিক কাঁপিয়ে বৃষ্টি নেমে এলো। সোনালিকা তখন গত বছরের বৃষ্টির কথা ভাবছিল, যা তার জীবনের সেই বর্ষণ মুখর রাত্রি আবার স্মরণ হতে লাগলো। সেবার সোনালিকা গ্রামে তার এক বান্ধবীর বিয়েতে গিয়েছিল, আর তার বর্ষণ মুখর সেই রাতের স্মৃতির সাথে জড়িয়ে আছে সেই বিয়ে বাড়ির উঠোন, ঘর, কোলাহল, সাজসজ্জা আর সেখানকার মানুষের সরলতা। প্রথম সেদিন সন্ধ্যায় যখন বিয়ে বাড়িতে পা রাখলো, তখন মাত্র 1 পশলা বৃষ্টি শেষ হয়ে আকাশ পরিষ্কার হয়েছিল। গোধূলির আলো সারা উঠোন জুড়ে এক মোহনীয় হলুদ রঙের আভা ছড়িয়ে দিয়েছিল। হলুদ আভায় পূর্ণ এই কোণে দেখা আলোতে লাল পার হলুদ শাড়ি পরা কিশোরীরা খালি পায়ে এদিক ওদিক ছোটাছুটি করছিল। গ্রামের বিয়ে এমন হয় সোনালিকা কখনো ভাবতেই পারেনি। যাই হোক, কৃষ্ণচূড়া ফুল যেমন প্রকৃতির অন্য সব সৌন্দর্যকে ছাপিয়ে তার চোখে আপন মহিমায় আভাসিত হচ্ছিল, তখন সেই কিশোরীদেরকেও তখন সেরকম মনে হচ্ছিল। তাদের প্রাণ খোলা হাসি ও চঞ্চলতা বিয়ে বাড়িকে প্রাণবন্ত করে রেখেছিল। আর বিয়ে বাড়িতে গ্রামের আত্মীয়দের সদর আমন্ত্রণও স্নেহ সোনালিকার বেশ ভালোই লেগেছিল। আমরা সাধারণত শহরের বিয়ে বাড়িতে আড়ম্বরতা ও কৃত্রিমতা দেখতে পাই, কিন্তু এই গ্রাম্য বিয়ে ছিল সকল
বাহুল্য বর্জিত, না ছিল নিয়ন আলোর চাকচিক্য, আর না ছিল সাউন্ড সিস্টেমের গগন বিদারী চিৎকার। লাল নীল কাগজ, গাঁদা ফুল, কলা গাছ, হ্যাজাক লাইট, এগুলোই ছিল গ্রামের বিয়ের অনুষঙ্গ। এর সাথে প্রকৃতি ও বর্ষার আয়োজন মিলেমিশে একাকার হয়েছিল। সেদিন সোনালিকা ভেবেছিল একবার হয়তো গ্রামেই যদি সে সারা জীবন থাকতে পারত তবে মন্দ নয়। প্রিয়াঙ্কার সুমাইয়া সোনালিকার সাথে যায়। বিয়ে বাড়িতে রাত নামার কিছুক্ষণ পরে মাদল বাজাতে বাজাতে ও বিদ্যুৎ ঝলকানির খেলা দেখাতে দেখাতে কোথা হতে যেন মেঘরাজ তার সৈন্যদল নিয়ে আকাশটাকে দখল করে ফেলল। শুরু হলো তুমুল বৃষ্টি। বৃষ্টির কারণে জানালার পাশে সোনালিকা একা বসেছিল। বাইরে বৃষ্টির অবিরাম ছন্দবদ্ধ সঙ্গীত। প্রকৃতি অন্ধকারের চাদরে ঢাকা এবং বৃষ্টির চাদর যেন এ অন্ধকারের উপর আলাদা আবরণ সৃষ্টি করেছে। গাছের পাতাগুলো বৃষ্টির পানিতে মৃদু মন্দ কাঁপছে। জলের শব্দ ও বৃষ্টির গন্ধ পুরো পরিবেশকে তখন মোহনীয় করে তুলেছে। খড়ের চালের পানি মাটির ঘরের কিনারা দিয়ে পরে এক নির্দিষ্ট শৃঙ্খলায় বয়ে চলেছে। দেখে মনে হচ্ছে যেন কোনো স্রোতস্বিনী নদী তার বুক ভরে পলি নিয়ে অন্য অজানা কোনো ভূমিকে পরিপুষ্ট করতে প্রবল বেগে ছুটে চলছে। ঘরের দরজার কাছে খেজুর গাছের তৈরি সিঁড়ির গোড়ায় কতগুলো হাঁস জড়ো হয়ে মনের আনন্দে বৃষ্টিতে ভিজছে, আর মাঝে মাঝে অসাধারণ নৃত্যের ভঙ্গিমায় পাখা ঝাড়া দিয়ে উঠছে। নিজের অজান্তেই সোনালিকা গেয়ে ওঠে, মেঘের পরে মেঘ জমেছে আধার করে আসে, আমায় কেন বসিয়ে রাখো একা দ্বারের পাশে। সোনালিকা রবীন্দ্রসঙ্গীত খুব পছন্দ করে। এটা সে তার মায়ের কাছেই শিখেছে, কারণ তার মা প্রায় রবীন্দ্রসঙ্গীত গুনগুন করে গায়, আর রবি ঠাকুরের এই গানটাও বহুবার শুনেছে সে, কিন্তু কখনো মন থেকে উপলব্ধি করতে পারেনি এর অর্থ। সেদিনই প্রথম আবিষ্কার করলো এই গানের অর্থ, মর্ম কথাকে। গ্রামের প্রকৃতি দেখে কেন রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষাকে নিয়ে এত আকুলতা, কবি সাহিত্যিকদের এত আয়োজন, সেটা সেদিন বুঝতে পারল সোনালিকা। এই বর্ষা এক ধরনের মাদকতা তৈরি করে। একে পুরোপুরি পাওয়া যায় না, শুধু অনুভব করতে হয়। এই সৌন্দর্যে মুগ্ধ হতে হয় প্রতিবার। খান বংশে যেন আজকে থেকেই বিয়ের ধুম পড়েছে। হ্যাঁ, আজকে রহমতের খালাতো বোন ইমার বিয়ে। বিকেলের দিকে সবাই হোলি খেলে পুরো ছাদে আবির দিয়ে মাখিয়েছে। সবাই যেন অনেকদিন পরে এরকম আনন্দ করছে, কারণ ওদের মামাতো ভাইয়ের বিয়েতে লাস্টবার সবাই এমন মজা করেছিল। আর 3 বছর পর আজকে ইমার বিয়ে। সবাই আবির খেললেও রহমত খেলেনি, আর এগুলো পছন্দ না। সে সবসময় গম্ভীর টাইপের। রহমত আলাদা জায়গায় দাঁড়িয়েছিল। হঠাৎ করে পেছন থেকে কেউ একজন এসে ওর পুরো মুখে আবির দিয়ে দৌড়ে যায়, আর রহমত ভেবেছে এটা নাইমা, তাই সে রেগে বকার জন্য দৌড়ে মেয়েটার এক হাত ধরে ফেলে। কিন্তু হঠাৎ রহমত সামনে তাকিয়ে নাইমাকে দেখতে পায় এক কাজিনের সাথে আবির খেলছে, আর তা দেখে ওর চোখ আসমানের 7ম পর্যায়ে উঠে যায়। সামনে নাইমা থাকলে এই মেয়েটাকে। রহমত কপাল কুঁচকে পাশে তাকিয়ে দেখে অন্য একটা মেয়ের হাত ধরে দাঁড়িয়ে আছে। এটা দেখে রহমতের মেজাজ হয় 440 ভোল্টেজ। হোয়াট ননসেন্স, হু আর ইউ? আমি তো নিতুর রহমান ভাইয়া, আমাকে চেনো নি? আমি তোমার মায়ের চাচাতো ভাইয়ের মেয়ে। হোয়াট দ্য হেল, তোমার সাহস হয় কি করে আমাকে আবির দিচ্ছ? হ্যাঁ না মানে তুমি তো খেলোনি, তাই আমি ভাবলাম একটু তোমাকেও দিই। শাট আপ, নেক্সট টাইম এমন সাহস দেখাতে আসবে না, ডফার কোথাকার। রহমত রেগে গাল মুছতে মুছতে চলে গেল, আর এদিকে বাকি সবাই মিউজিকের তালে তালে নাচছে আর হোলি খেলছে। নিতু রেগে গিয়ে নাইমার পাশে দাঁড়িয়ে রহমতের গোষ্ঠী উদ্ধার করতে থাকে। রহমতের যাওয়ার দিকে তাকিয়ে শয়তান একটা, সামনে সামান্য মেনারটুকু নেই, সেখানে কিভাবে মানুষের সাথে কথা বলতে হয় সেটা জানে না। কারো ব্যবহারে এত জঘন্য হতে পারে কখনো কল্পনা করতে পারিনি। তোরে না আমার হাতের স্পেশাল মায়ের খাওয়াতে হবে, তাহলে শিক্ষা পাবি। তোর মায়ের কাছে বিচার দেবো আমি, শয়তান। আমি যদি তোকে একদিন হাতের কাছে পাই, দেখিস কি করি। নাইমা আর ওর কাজিন কলি এতক্ষণ নিতুর কথাগুলো মন দিয়ে শুনছিল, কিন্তু কিছু বুঝতে পারল না। তাই নাইমা নিতুর কাছে জানতে চাইল ব্যাপার কি। নিতু আপু, কি হয়েছে? কার গোষ্ঠীর এমন ষষ্ঠী পুজো করছো? কার আবার? তোর গুণধারী ভাইয়ের। সামান্য একটু আবির দিয়েছি বলে আমাকে কত কিছু বললো জানিস। বড় অফিসার হয়েছে বলে কি হাতির 5 পা দেখেছে? সাহস কি?
আমাকে টপার বলে? সর্বনাশ! নাইমা দেখে রহমত রাগী দৃষ্টিতে নিতু নামের মেয়েটার দিকে তাকিয়ে আছে। নাইমা এখন এখান থেকে কেটে পড়ার জন্য কলির হাত ধরে ভো দৌড় দেয়, কারণ নাইমা জানে এখন নিতুর সব রাগ এসে নাইমার উপর পড়বে। কিন্তু নাইমার এই কাণ্ডে রহমত আপাতত রাগ করে না। রাগ না করে নিতু মেয়েটাকে আরও কিছুক্ষণ বকে কথা শুনিয়ে চলে যায়। স্টেজ আর বাড়ির ডেকোরেশনটাও অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে। এর দায়িত্বে পুরোই ছিল ইমার বড় ভাই ইমন আর ওর কিছু বন্ধু বান্ধব। তাছাড়া মিউজিক সিস্টেমের দায়িত্বে ছিল নাইমা আর গেস্টদের আপ্যায়ন করা। বাকি সব কাজ করেছে কলি। অন্য কাজগুলো অন্যান্য কাজিনদের দায়িত্বে ছিল, তবে রহমত কিছু করেনি। মেয়েদের আবির আর হলুদের ড্রেস আপের দায়িত্ব ছিল নাইমা আর ছেলেদেরটাই ছিল ইমন। হোলিতে মেয়েরা সবাই সবুজ কালারের ধুতি পাজামা ওড়না আর সাদা কামিজ পরেছে, আর ছেলেরা সাদা পাঞ্জাবি সাথে গলায় পেঁচানো সবুজ ওড়না ছিল। সবাই স্টেজের সামনে আবির খেলছিল। আবির দিয়ে এমন এক অবস্থা হয়েছে সবার যে কারো ফেস আইডেন্টিফাই করা যাচ্ছে না। সন্ধ্যার দিকে ছাদে হলুদের থিম বেজ স্টেজ করা হয়েছে। বাড়ির বাহিরের দিকে ছোট ছোট মরিচ লাইটগুলো দিয়ে দোতলা বিল্ডিং পুরোই সাজানো, আর বাড়ির ভেতরের দিকে সাদা গোলাপি ডেইল আর বিভিন্ন ফুল দিয়ে সাজানো হয়েছে। এই বাড়িটা ইমনের বাবা মারা যাওয়ার 2 বছর আগে খুব শখ করে বানিয়েছিল, কিন্তু তার আর বসবাস করার সৌভাগ্য হলো না। দোতলা বিশিষ্ট ডুপ্লেক্স। এত বড় বাড়িতে শুধু ইমন, ওর মা রুকসানা খান আর ওর বোন ইমা থাকতো। তবে একটা সার্ভেন্টও আছে এই বাড়িতে। এই বাড়ির ছাদটা বেশ বড় সড়ই, তাই কারোর কোনো অসুবিধা হলো না। আর বাড়িটা বেশ সুন্দরও বটে। আজকে নাইমাকে দেখে ইমন জাস্ট স্তব্ধ হয়ে গেছে। পার্লার থেকে বাড়ির সব মেয়েরাই সেজেছে, সাথে নাইমাও। এটা অবশ্য রহমতের কাছে অনেক বকাও খেয়েছে। রহমত যেমন ভালোর ভালো তেমনি খারাপের খারাপ। যাই হোক, সবার সাজগোজ প্রায় শেষ। এখন ছেলেরা হালকা কাঁচা হলুদ কালারের পাঞ্জাবি পরেছে, সাথে সবার গলায় লাল কালারের ওড়না। আর বাড়ির সব মেয়ে বউরা সবাই কাঁচা হলুদ কালারের শাড়ির সাথে ব্লাউজ লাল কালারের। মেয়েদের সবার প্রায় সেম সাজ, সবারই ফুলের গহনা, রজনীগন্ধা আর গোলাপের কমিউনিকেশনে। কারো কারো চুল খোলা, আবার কারো খোপা বাঁধা, আবার কারোর বেনি গাঁধা। সবাইকে বেশ মানিয়েছে বটে। আজকে ইমার গায়ে হলুদ, সব অ্যারেঞ্জমেন্টও শেষ। আত্মীয় স্বজনরাও সবাই চলে এসেছে। কিছুক্ষণ আগে শ্বশুর বাড়ি থেকেও হলুদ ছোঁয়াত এসেছে, কিন্তু হঠাৎ করেই ঘটে যায় এক কাণ্ড। সোনালিকারাও এসেছে এই বিয়েতে। হঠাৎ করেই সোনালিকা রহমতের সামনে এসে, হ্যালো স্যার। তুমি এখানে? আমারও সেম কোশ্চেন, আপনি এখানে কি করছেন? শাট আপ। আমি আমার ফুফাতো ভাইয়ের বিয়েতে এসেছি। আপনার মতো উড়ে এসে জুড়ে বসেন। ও রিয়েলি? কে উড়ে এসে জুড়ে বসেছে? আমি? ইয়াপ। তুমি ভুলে যেও না, আপনি আমার ভার্সিটির ভিসি। শোনেন স্যার, এটা আপনার ভার্সিটি না, আর আমি এখন আপনার স্টুডেন্ট না। সো হোয়াট উইল ইউ ডু? শিক্ষক তো শিক্ষকই, যেখানেই যাও না কেন। কেন বাড়িতে বাবাকে চেনো আর বাইরে বয়ফ্রেন্ড? সাদিয়ারাও সবাই সবুজ শাড়ি পরেছে, সাথে ফুলের অর্নামেন্টস। সবাইকে খুব সুন্দর লাগছে, কিন্তু সোনালিকা তো সেটা পরেনি। ওকে হাজার ট্রাই করে সাদিয়া শাড়ি পরাতে পারেনি, কারণ সোনালিকা সেদিনই ফার্স্ট শাড়ি পরেছিল আর ভেবে রেখেছিল জীবনে আর কোনোদিন শাড়ি পরবে না। পরবে কি করে? যে মেয়ে সারাদিন প্যান্ট শার্টের পরে থাকে তার কাছে শাড়ি অসহ্য লাগবে না তো কার লাগবে? তবে সোনালিকা আজকে সবার সাথে মিলিয়ে সবুজ কালারের 3 পিস পরেছে। হালকা সেজেছে, তাতেই অনেক সুন্দর লাগছে। কিন্তু সে তো রহমতকে জব্দ করতে চায়, কিছুতেই সেটা পারছে না। বিভিন্ন প্ল্যান করলেও সেগুলো ভেস্তে যাচ্ছে। এতদিন কিন্তু সোনালিকা চুপ থাকেনি, একটার পর একটা করেই গেছে, কিন্তু রহমত একটাও সফল হতে দেয়নি। ওরা এখন নিজেদের একে অপরকে প্রতিদ্বন্দ্বী বলে মনে করে। আরে আব্দুল্লাহ ভাই, আপনি এখানে? হোয়াট এ সারপ্রাইজ! কবে এসেছেন রাজশাহী? এই তো আজ সকালে। সেই যে পিয়াকে আর তোমাকে রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিলাম লাস্টবার, তারপরে তো আর কথাই হয়নি আমাদের।
তা তুমি এখানে? আমার ফুফাতো ভাইয়ের বিয়ে তাই এসেছি। কিন্তু ভাইয়া আপনি? সেম, আমার খালাতো বোনের বিয়ে, তার মানে আমরা আত্মীয় হচ্ছে, তাই না শালিকা? ও, এখন তো আবার বিয়ানও লাগে। ও রিয়েলি? দাঁড়াও, পিয়াকে একটা ভিডিও কল দিই, অবাক হয়ে যাবে নি। হ্যাঁ দেন। বলবি নি পেতনি তুই একা একাই বিয়ে খাস, আমাকে নিলি না, আবার এখন আমার জামাইরাও সাথে নিয়েছিস। সাদিয়া আর আব্দুল্লাহ একই শহরে, মানে ওরা ঢাকায় থাকে, আর দুজনের বাড়ি হলো রাজশাহী। আব্দুল্লাহর গার্লফ্রেন্ড প্রিয়া, সে হচ্ছে সাদিয়ার বেস্ট ফ্রেন্ড। সেই সূত্র অনুযায়ী সাদিয়া আর আব্দুল্লাহরও পরিচয় আছে ভালো। এদিকে ইমাকে হলুদ দেওয়া শুরু হয়ে গেছে। প্রথমে ইমার মা দেয়, তারপর ইমার শ্বশুর বাড়ির লোকজন মানে সোনালিকারা দেয়, এরপর ইমার খালা খালু মামা মামিরাও দেয়, তারপর ওর চাচা চাচি ফুপে একে একে সবাই হলুদ ছোঁয়। রাত 8:30-এর দিকে হলুদের পর্ব শেষ হতে নাচ গানের পারফরমেন্স শুরু হয়ে যায়। ইমাকে ওর কাজিনরা স্টেজ থেকে নামিয়ে দিয়ে একদম ডান্সের স্টেজ বানিয়ে ফেলে, আর এর পুরো দায়িত্ব নেবেন নাইমা, সাথে অ্যানাউন্সমেন্টের ভারও নিবে নাইমা। তবে সেটা কিছুক্ষণ পরে, নাইমার পারফরমেন্স শেষ হলে। তার আগে ভার দেয় রাফসানের উপর, কারণ রাফসান কোনো পারফরমেন্স করবে না, আর রহমতকেও ভয় বলতে পারেনি কেউ। তারপর রাফসান প্রথম ডান্সের অ্যানাউন্সমেন্ট করে নাইমা কলির নাম। ওরা ইমাকে হলুদ দিয়েই ছুটে গিয়েছিল প্র্যাকটিস রুমে। এতক্ষণ ওই রুমেই ছিল। ওদের নাম অ্যানাউন্স করার সাথে সাথে দৌড়ে আসে। হঠাৎ করেই ছাদের সব লাইট অফ হয়ে যায়, আর সাথে সাথে ডিজে বক্সে পরম সুন্দরী গান বেজে ওঠে, আর সাথে স্মোকার। নাইমা নাচ শেষ করেই স্টেজ থেকে দৌড়ে নেমে যায়, পানি খেতে যায়, আর ওর পিছে পিছে ইমনও যায়। নাইমা নাচ সুন্দর হয়েছে বলে ইমন ওর সাথে যায়। তাছাড়া আজকে সারাদিন ইমন একদম নাইমার সাথেই চিপকে ছিল, যেন অন্য কোনো ছেলে ওর প্রেয়সীর দিকে তাকানোর আগেই ইমনের দিকে চোখ পড়ে। রহমতকেও ইমন আজকে পাত্তা দেয়নি তার প্রেয়সীর কাছে ঘেঁষতে। যতই রহমত আপন ভাই হোক, ইমন বলেছে, রহমত তুই নাইমাকে নিয়ে কোনো চিন্তা করিস না, আজকেও সব রেসপন্সিবিলিটি আমার। বিয়ে বাড়ির অনুষ্ঠান, তাই এই ব্যাপারটা নিয়ে রহমত তেমন মাথা ঘামায়নি। আর আজকে ইমনের শর্ত ছিল নাইমা নাচতে পারবে, কিন্তু স্টেজে ওর সাথেও কাপল ডান্স করতে হবে, তাই নাইমা বাধ্য হয়ে রাজি হয়। তবে ওদের সাথে আরেকটা জুটিও নাচবে, আর সেটা হলো কলি আর ওদের একটা কাজিন। এখন দ্বিতীয় পারফরমেন্সে নিতু ডান্স করেছে, আরও অনেকে নাচ সাথে গানও গেয়েছে। আর এদিকে রহমত এক সাইডে চুপ করে দাঁড়িয়ে ফোন টিপছিল, আর নাইমাকে নীরবে শাসাচ্ছিল। সোনালিকারা আরও অনেকক্ষণ আগেই চলে গেছে বউকে হলুদ দিয়ে। এখানে সব ছেলের মধ্যেও রহমত তো এমনি হ্যান্ডসাম। বিয়ে বাড়ির বেশিরভাগ মেয়েই রহমতের দিকে তাকিয়েছিল, যা ওর কাছে খুবই অস্বস্তিকর। আর নিতু তো রহমতকে আগের থেকেই পছন্দ করত। প্রথমে অবশ্য ওর অ্যাটিটিউড সহ্য করতে পারেনি, কিন্তু পরে এটাতেই বেশি ইমপ্রেস হয়েছে, কারণ অন্যান্য ছেলেগুলো কেমন ছ্যাঁচড়া টাইপের হয়। সেদিক থেকে রহমত ভালোই আছে, তাই বারবার কথা বলতে যাচ্ছে সন্ধ্যা থেকে। আমার ডান্স দেখেছো কেমন হয়েছে? আই ডোন্ট নো। আমি জানি সুন্দর হয়েছে। নিতুর কথায় রহমত ডোন্ট কেয়ার ভাব নিয়ে আবার ফোনের দিকে তাকালো। আমাকে কেমন লাগছে দেখতে? ভালো। নিতু খুশি হয়ে যায় রহমতের কথায়। নিতু রহমতকে আগের থেকেই পছন্দ করত, কিন্তু কালকের ব্যবহারে খানিকটা ভরকে যায়। পরে আবার সবকিছু ম্যানেজ করে নিয়ে বারবার ওর সাথে কথা বলতে আসে। তোমার মতো সুন্দর মানুষ ভালো বলেছে, মানে আমাকে অনেক ভালো লাগছে। নিতু ঠোঁট প্রসারিত করে কথাটি বলল, কিন্তু রহমতের এতে কোনো ভ্রুক্ষেপ হলো না। সে নিজের কাজে মনোযোগ দিল। নিতু আরো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পাত্তা না পেয়ে চলে গেল। কি গো নিতু আপু, আমার ভাইয়ের পিছে দেখি ঘুরঘুর করছো? অনেক আগে থেকেই। নিতুর কথা কলি আর নাইমা দুজনেই চিল্লিয়ে ওঠে। বলো কি? নিতুর কথায় নাইমা বলে, সর্বনাশ করেছ আপু, তুমি দুনিয়ার আর কাউকে পেলে না। রহমত ভাইয়ের মতো এত গম্ভীর মানুষের প্রেমে তোমার পড়তে হলো। ভালো লাগে কি কখনো বলে কয়ে আসে নাকি পাগলি? যখন লাভার আসবে তখন বুঝবি। লেগে থাকো, ছোট ভাইয়ার মন গললেও বলতে পারে। আবার জিগায়, তোর ভাবি একদিন আমি হব, দেখিস। ওকে, দেখা যাবে। ভাইয়ার মনের পাথর সরিয়ে ফুল ফুটাও, দেখি তোমার কত ক্ষমতা। দেখিনিস। ভোর বলতে বোঝায় দিনের একটা অংশ বিশেষ, যখন সূর্য উঠতে শুরু করে। ভোরবেলায় সূর্যের উদয়ের সময় পরিবেশে মৃদু সূর্যালোক ছড়িয়ে পড়ে। তবে এই সময় সূর্য দিগন্তের নিচে অবস্থান করে,
যখন সূর্যের একাংশ দিগন্তের উপরে চলে আসে এবং তা ধীরে ধীরে পরিষ্কার হয়ে ওঠে, সেটাই হলো ভোরের সূর্যোদয়। ভোরবেলা সূর্য দেখা না গেলেও সূর্যের অবস্থান কোন দিকে সেটা ঠিকই বোঝা যায়, কারণ এটাই ধরনের নিয়ম চলে আসছে প্রকৃতির সৃষ্টি হবার সময় থেকেই। আর সকাল হলো দিনের সেই প্রথমাংশ, যাকে পূর্বাহ্ন বলা হয়ে থাকে। ভোর আর সকাল কিন্তু এক সময় নয়, ভোরের পরে সকালের শুরু হয়। পরের দিন সকাল থেকে খানবাড়িতে বিয়ের তোড়জোড় শুরু হয়। আজকেই মেয়ে বিদায়, মানে আজ ইমা শ্বশুর বাড়ি চলে যাবে। বিয়ের দিন সকাল থেকেই পুরো বাড়ি হইচইয়ের শোরগোল শুরু হয়। কালকে সারা রাত কেউ ঘুমোয়নি, সারা রাত ভরা সবাই মেহেদি দিয়েছে, আর সবাইকে দিয়ে দিয়েছে নাইমা, কলি, নিতু। এরা তিনজনই সুন্দর করে দেয়, তাই আর কোনো মেহেদি আর্টিস্টকে ডাকা হয়নি। সকাল থেকে বক্সে গান বাজাচ্ছে ইমনরা। যখনই শুনেছে সারা রাত মেয়েরা ঘুমোয়নি, ওরা ফাইজলামি করে সকাল থেকে গান বাজাচ্ছে, কাউকে আর ঘুমোতে দিবে না। তাই বাধ্য হয়ে সবাই সকাল সকাল উঠে পড়ে। তারপর সকাল 9টার দিকে সবাই ছাদে গিয়ে ইমাকে গোসল করায় পিতলের কলসি দিয়ে। এটা তার দাদার আমলের কলস। গোসল করানোর পর্ব শেষ হতেই বাকিরা সবাই গোসল করে নেয়। আর কিছুক্ষণ পরেই পার্লারের মেয়েরা আসবে। এদিকে রহমত নাইমাকে ডাক দেয় হাতের ইশারায়। এখানে এসে এত লাফালাফি করছো কেন? কালকে তুমি নাচলে কেন? তুমি জানো না আমার এসব পছন্দ নয়? সরি ভাইয়া, বাট দেখো সবাই কত মজা করছে। বিয়ে বাড়িতে এসেছি, একটু তো এমন হবেই। সবাই করছে বলেই তোমাকে করতে হবে? তুমি করবে না? ভাইয়া প্লিজ, এই 3 দিন কিছু বলো না, বাসায় গিয়ে যা বলার বলো। তুমি মনের সাথে এত ঘোরাঘুরি করছো কেন? নাইমা মনে মনে ভাবছে, এই যা, যে ভয় পেয়েছিলাম সেটাই হলো, এখন ম্যানেজ করবো কিভাবে। আসলে ভাইয়া তেমন কিছু না, ইমন ভাইয়া তো আমার ভাই হয় আর তোমার ফ্রেন্ড, সো তুমি আমায় যেভাবে গাইড করো সেও করে। নাইমা আবার ভাবছে, কি গাঁজা ফ্রি একটা লজিক দিলাম, এবার আমি শেষ। তোমাকে আমি বাসায় গিয়ে দেখে দিচ্ছি, যা মজা করার ওই 2 দিনেই করে দেওয়া। শোনো, আমি বাসায় চলে যাচ্ছি, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমি ঠিক সময়ে চলে আসবো। এখন ভাইয়াকে খুঁজলাম, পেলাম না, তাই তোমাকে বলে গেলাম, তুমি আম্মুকে বলে দিও। আম্মু যদি বকে? বকবে কেন? আমি ঠিক সময় চলে আসবো। আর আব্বু কোথায়? আছে হয়তো কোথাও। আচ্ছা ঠিক আছে, কাউকে কোনো কিছু বলার দরকার নেই, জাস্ট আম্মু বললেই বলবে। ওকে দেন, বাই। আজকে কিছু মেয়েরা শাড়ি পরে আর কিছু লেহেঙ্গা পরে। নাইমা, কলি লেহেঙ্গা পরেছে, তবে নিতু শাড়ি পরেছে। যে যার মতো শাড়ি পরেছে আর কি। অনেকক্ষণ নাইমারা অপেক্ষা করার পর বরযাত্রী এসেছে। বরযাত্রীরা প্রায় 200 জনের মতো এসেছে। সবই ঠিকঠাকভাবে হয়, কিন্তু বিপত্তি হচ্ছে গেট ধরা নিয়ে। নাইমারা 25,000 টাকা চেয়েছে বরযাত্রীর কাছে, কিন্তু সোনালিকারা সেটা দিবে না। এটা নিয়ে একদম তুমুল ঝগড়া লেগে যাচ্ছে দুই পক্ষে। 25,000-এর 1 টাকা ছাড়া ভিতরে আসতে দিব না। না দিলে কি করবে? আমাদের বউকে তো আমরা এমনিও নিয়ে যেতে পারবো, জাস্ট ভাবিকে ডাক দিব আরও চলে আসবে। কখনোই না, ইমা মোটেও আমাদের বিরুদ্ধে যাবে না। ইনফ্যাক্ট ইমাই আমাদেরকে শিখিয়ে দিয়েছে 25,000-এর টাকা গেট ধরতে। এই একদম মিথ্যে বলবে না, আমাদের ভাবি মোটেও অমন না, আমাদের সাথে বেইমানি করবে না। এই আপু, তুই কিছু বল না। আমি কি বলবো? যাই বল না কেন আপু, কিছুতেই আমাদের দাবি ছাড় যেতে দেব না আমরা। জি আপ্পি, এখনো আমাদেরকে চিনেন না? তাই আব্দুল্লাহ ভাইয়াকে তো চিনি। ভাইয়া আপনি কিছু বলেন, নাইলে কিন্তু। তুই তাকে চিনিস কিভাবে? উফ আপু, পরে শুনিস, আগে এই ভেজাল ক্লিয়ার হোক। অত কিছু তো আমরা জানি না, তাড়াতাড়ি দিবেন কিনা বলেন। বরপক্ষের এক ছেলে বলে উঠল, এই যে ম্যাডাম শোনেন, আপনি যেহেতু ঝগড়ুটে, এটা বারবার প্রমাণ করতে হবে না, আমরা এতক্ষণে সেটা বুঝতে পারছি। কি বললেন? তখন বর মানে নিলয় বলে ওঠে, আরে সবাই চুপ, আমার কিউট শ্যালক শালিকারা চাইবে আর আমি দিব না, এটা হতেই পারে না। এই নাও তোমরা, এখানে পুরো 25,000 আছে। এটা কি করলে ভাইয়া? নিলয় সবাইকে কিছু একটা ইঙ্গিত করে যাতে কাজিনরা চুপ হয়ে যায়, কিন্তু বাকি সবাই বুঝতে পারে না। কিন্তু ভাইয়া, কেমন একটা রহস্যর গন্ধ পাচ্ছি জিজু। কাহিনী কি বলেন তো? হাউ ইজ পসিবল?
নিলয় তখন হেসে বলে, আমি তোমাদের ভালো চিজু না, তোমাদের হককে আমি মারতে পারি বলো? সোনালিকা এবার ভাইয়ের কথায় ভ্রু কুচকে তাকায়, আর এদিকে কোণে পক্ষরা সবাই তো অবাক হয়ে যায়। যাই হোক সাফিন, এখন ফিতা কেটে ভেতরে আসো। রহমত কিছুক্ষণ আগে কাজ সেরে এসেছে, তাই এত শোরগোলে রহমত একবারও নিচে আসেনি, সে ওপরেই বসেছিল। আর কুসমিন কালেও এসব পছন্দ ছিল না, আর আজও না। তার চেহারায় বেশ একটা গাম্ভীর্য লেগে থাকে সবসময়। সময় কেউ কাউকে ঠিকভাবে না জানলে চেহারা দেখে একটু থতমত খাবে, এবং এরকম মানুষের সামনে পড়লে যা হয়, কথা বলতে গিয়ে তোতলাতে থাকবে। কিন্তু যারা তাকে চেনে তারা খুব সহজেই তার সঙ্গে কথা বলতে পারে, কথা বলতে বলতেই জেনে নেয় তার রসিক মনটাকে। কিন্তু রহমত খুব যে মিশুক তাও না, তবে অনেক ভালো মনের একজন মানুষ সবাই বলে। যাই হোক, ইমার বর ফিতা কেটে ভেতরে চলে আসে, আর বাকি সবাই ভেতরে গিয়ে গোলমিটি করতে থাকে। এই আগেই তোরা আসতে দিলি কেন? টাকা দেখে নে, 25,000 আছে নাকি? তখন তো আমাদের সাপোর্ট দিলা না, এখন এসেছো কেন? যাও, টাকার ভাগ দিব না। বেশি পাকনামি হয়েছিস। বিয়ে বাড়ি এসে পাখা গজিয়েছে। রহমতকে ডাক দিব? বাড়িতে তো রহমতের ভয়ে সারাদিন মিউ মিউ করিস। আব্দুল্লাহর কথায় নাইমা চুপসে যায়। যদি এখন রহমতকে ডাক দেয়, নাইমার সব শেষ হয়ে যাবে। জমের মতো ভয় পায় ছোট ভাইয়াকে, আবার অনেক সম্মানও করে। কিন্তু এখন যদি ওর বড় ভাইয়া ছোট ভাইয়াকে ডাক দেয়, তাহলে এতক্ষণের ঝগড়া সব জ্বলে যাবে। তাই সে চুপসে গেল। তখন ইমন বলে ওঠে, নাইমা তো ঠিকই বলেছে ভাই, তুমি ওদের কিছু বললে না কেন? আরে গাধা, আমি তোদের সবার বড় না? আমাকে কি অমন করা সাজে বল? অনেকক্ষণ পর বর স্টেজে যায়। সোনালিকা, সাদিয়াও ভাইয়ের দুই পাশে বসে, আর বাকি আত্মীয় স্বজনরা রেডি হয়ে নিচে আসে। সবাই যার যার জায়গায় এসে বসেছে, কিন্তু নাইমাদের মাঝে কিছু একটা নিয়ে প্রবলেম হয়েছে। ইমার ফ্রেন্ড আর নাইমারা কিছু একটা নিয়ে চেঁচামেচি করছিল। সাদিয়া ওর ভাইকে জিজ্ঞেস করে, তখন কি বুঝালো চুপ করে কেন থাকতে বলতো? তখন ওর ভাই অর্থাৎ নীল বলে ওঠে যে 25,000 টাকা দিয়েছে ওইটা জাল নোট ছিল। এটা নিয়ে ওরা আবার হাসতে থাকে। এদিকে সোনালিকা আজকে আসার পর একবারও রহমতকে দেখতে পায়নি। ও তো বরের পাশে বসেছে ঠিকই, কিন্তু ওর চোখ বারবার রহমতকে খুঁজতে ব্যস্ত। কেন খুঁজতে তা জানে না, তবে খুঁজতে চায় সোনালিকা। এখান থেকে তো আবার উঠতেও পারছে না সাদিয়ার জন্য। সাদিয়া তার বোনকে আগেই শাসিয়েছে, ওরা কোনো মতেই এখান থেকে উঠবে না যদি বরের জুতো চুরি করে নেয়। তাই অগত্যা সোনালিকা চুপচাপ বসে আছে। আর এদিকে এখন কি করা যায়? ও নো, এত বোকা আমরা। তোরা আসলেই অকর্মার ঢেকি, তোদের দিয়ে কিচ্ছু হবে না। এই শোন, কেউ একজন আমার সাথে চল, জুতো চুরি করতে হবে। বরের পাশে মেবি সাদিয়া বসে আছে, আমি ওর সাথে কথা বলবো। আর ইমন, তুই যে পাশের মেয়েটার সাথে কথা বলতে ওঠা নিয়ে আসবি সেখান থেকে। দেন কেউ একজন যে বরের জুতা নেবে।
করে আর অতি প্রয়োজনে টুকটাক কথা বলছে সবার সাথে। তবে কেউ এসে আগে বলেছে তবেই নিজে থেকে যেয়ে না। বিয়ে বাড়িতে কারোর কোনো কমতি রাখেনি কনেপক্ষ। বাবা না থাকলে কি হবে, ইমন নিজের বোনের বিয়ে অনেক ধুমধাম করেই দেয়, অনেক সম্মানের সাথে বোনকে বিদায় দেয়। সারাদিন সবাই অনেক মজা করে, কার সাথে একরাশ ক্লান্তি নিয়ে আবার বাড়িতে ফিরে আসে। বরের মা, মামি, চাচিরা কেউ আসেনি এখানে। বাড়িতে বউ যাবে, অনেক কাজ তো আছেই। আর সোনালিকার বাবা তো অ্যাটেন্ডই করেনি বিয়েতে, সে তার কাজে অনেক ব্যস্ত, তাই বলে একমাত্র ভাগ্যের বিয়েতে আসেনি বলে বোন বা ইমার শাশুড়ি অনেক মন খারাপ করেছে। তবে রহমতের অনেক ইচ্ছা ছিল সোনালিকার এমপি বাবাকে দেখার। একবার সোনালিকাকে বলেও ছিল রহমত যে যার এমপি বাবার মুখ দর্শন করতে চায় কে সে, যার প্রভাবে তার মেয়ে ভার্সিটিতে কারোর তোয়াক্কা করে না। কিন্তু সোনালিকার বাবা তো আসেইনি এখানে। রাতের দিকে বউকে বাড়ি নিয়ে আসে সোনালিকারা। সব আত্মীয়রা আগেই চলে এসেছিল, কিন্তু সব কাজিনরা থেকে গিয়েছিল। সবকিছু ঠিকঠাক থাকলেও সমস্যা হয় এবার বাসর ঘরে টাকা নিয়ে। সাদিয়ারা এবার বউকে চেপে ধরেছে। বিয়েতে তো কনে পক্ষ অনেক গাঞ্জাম করলো, এত সহজে কি বউকে ছেড়ে দিবে? সাদিয়া বলেছে 20,000-এর নিচে ছাড়বে না বাসর ঘর। কারোর কোনো কথাতে কাজ হয়নি। লাস্টে নিলয় গিয়ে নিজে অনেক বুঝিয়ে 10,000-এর সাথে নিজে 5,000 অ্যাড করে বিচ্ছুদের 15,000 দিয়ে দেয়। তারপর ওরা বরকনেকের রুমে যেতে দেয়, আর এই টাকাটা নিয়ে ওরা প্ল্যান করে হলে গিয়ে মুভি দেখবে, প্লাস রিসেপশনের দিন রেস্টুরেন্টে যাবে। কাল রাত 12:30-এর দিকে একটা ইংলিশ মুভি শুরু হবে। সেই টিকিট কাটবে সোনালিকাকে দিয়ে। কিন্তু বিপত্তি ঘটে গার্জেনরা, তারা কেউ রাত করে যেতে দিবে না। পরে সোনালিকা সবাইকে অনেক রিকোয়েস্ট করে, দেন সোনালিকা গার্জিয়ানদের বুঝিয়ে কাল নিয়ে যাবে সবাইকে। আর ওদের কাজিনদের মধ্যে যারা বড় আছে সবার উপরেই দায়িত্ব পড়ে মেয়েদের দেখে রাখতে। সোনালিকা একা একা এতগুলোকে সামলাতে পারবে না বলে প্রায় 10-15 জনের মতো ওরা সব কাজিনরা, ভাই ভাবিরা যাবে। সোনালিকার মাথা ব্যথা করছে, তাই সে বাসায় চলে যায় সাদিয়াকে বলে। পূর্ণিমার রাত এলেই আমি জানালার পর্দা সরিয়ে রাখি। আমাদের বাসার পাশের জায়গাটা ফাঁকা। রাতে চাঁদের আলো সরাসরি আমার শোয়ার ঘরে ঢুকে না। রাতে চাঁদের আলো সরাসরি আমার শোয়ার ঘরে ঢুকে পড়ে। আকাশের চাঁদটাকে না দেখলেও মেঝের শুভ্র সাদা টাইলসের মধ্যে তার প্রতিফলন দেখে বুঝতে পারি চাঁদের অবস্থান এখন আকাশের কোন জায়গাটায়। প্রতি পূর্ণিমার রাতেই ভালো ঘুম হয় না। বারান্দায় গিয়ে চেয়ার পেতে বসে থাকি, চাঁদের দিকে চেয়ে। সূর্যের সঙ্গে চাঁদের এটাই তফাৎ। প্রখর সূর্যের সৌন্দর্য কখনোই খালি চোখে দেখা যায় না, কিন্তু চাঁদের দিকে চেয়ে রাত পার করে দেয়া যায়। আমি বারান্দায় বসে থাকতে থাকতে একসময় ক্লান্ত হয়ে শোবার ঘরে এসে শুয়ে পড়ি। তখনও ঘুম আসে না। আজকে সারাদিনের কথা ভাবতে খুব ইচ্ছে করছে, তাই জানালা দিয়ে আসা চাঁদের আলোর দিকে চেয়ে আছি। আমি এগুলো প্রলোভ কেন বলছি কারণ আমার ভালো লাগছে না। কেন লাগছে না সেটা জানি না। আচ্ছা, রহমত স্যারের এত ইগো কেন? তাকে তো কোনোভাবেই দমিয়ে রাখা যায় না, কিন্তু তাকে আমার যেমন অসহ্য লাগে আবার ভালোও লাগে। কিন্তু কেন? আগে তো কখনো কাউকে দেখে এমন হয়নি। স্যারের এত অ্যাটিটিউড কেন? তার কাছে কি আমি ঝাঁচরা নামে পরিচিত? আমি কেন আগ বাড়িয়ে সব সময় কথা বলতে চাই? আমার ধরন না, তাহলে কেন? সোনালিকাকে আজকে রহমত পুরো অগ্রাহ্য করেছে, আর এটাই সোনালিকা মেনে নিতে পারছে না। তাই তো সে বউ নিয়ে ফুপির বাড়িতে দিয়ে সরাসরি বাড়ি চলে এসেছে। আর তার সাদিয়াকে মাথা ব্যথা করছে বলে চলে আসে কালকে রিসেপশন পার্টিতে আবার চলে যাবে। সোনালিকা একবার ভাবলো সিগারেট ধরাবে, আবার ভাবলো না থাক, আজ এসব খাবো না। সালমান চৌধুরী রাত করেই বাড়ি ফেরে। নিজের রুমে যাওয়ার সময় দেখে বড়মের রুম খোলা, তবে ঘরের লাইট বন্ধ আছে, তাই সে যে লাইট দেয়। কিরে মা, তুই এসেছিস? হ্যাঁ আব্বু, ভেতরে এসো। এত মানুষের ভিড়ে মাথা ব্যথা করছিল, তাই চলে এসছি। নীলার বউ কেমন হয়েছে? সুন্দর, কালকে ছবি দেখবনি। আচ্ছা, খেয়েছিস? খেয়ে এসছি। তুমি? আমিও বাইরে থেকে খেয়ে এসেছি। আচ্ছা মা, তুই তাইলে ঘুমা, কাল কথা হবে। সালমান চৌধুরী বাইরে থেকে দরজা টেনে দিয়ে গেল, আর সোনালি অনেকক্ষণ ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল অনেক রাতে।